আমি এরকম অনেক স্টুডেন্ট দেখছি যারা হচ্ছে অনেক কিছু জানে, অনেক কিছু পায়, বাট পরীক্ষার হলে গিয়ে যখন হচ্ছে লেখা শুরু করে তখন তারা গুছিয়ে লিখতে পারে না। মেয়ে পড়ানো হোক কিংবা পরীক্ষার খাতা, ফার্স্ট ইমপ্রেশন হওয়া যাবে না যা তা। এই যে কথাগুলো বলতেছি সেগুলো কিন্তু শিক্ষকদের, যারা হচ্ছে প্রাইমারি টিচার বা হচ্ছে হাই স্কুলের টিচার, তাদেরকে কিন্তু শেখানো হয়। তো এইভাবে হচ্ছে স্যারদের সাইকোলজি কাজ করে, ঠিক আছে। আমার আব্বু আম্মু দুজনেই টিচার, সুতরাং আমি এগুলো খুব ভালো বুঝি। শুরুতে করতে হবে সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন। স্যার আপনি যে প্রশ্নটা করছেন সেটা আমি ধরতে পারছি, এই জিনিসটা স্যারকে বোঝাইতে হবে। কিভাবে বোঝানো লাগবে চলো আমরা দেখি। এই জিনিসটা করতে পারলেই আমার কিন্তু চিত্রে আমি কিন্তু ফুল মার্কস পেয়ে যাবো। স্যার আমার থেকে এক্স্যাক্টলি যে জিনিসটা চাই আমি ওই জিনিসটা ডেলিভার করলাম। স্যারে আমাকে হচ্ছে 3-3 দিবে না বলেন। যখন এসএসসি দিয়েছিলাম 2015 সালে, তখন আমি কিন্তু 91 পাইছিলাম। আমার যে স্টুডেন্ট আছে তারা হচ্ছে বায়োলজিতে 99 পায়, 95 পায়, কেউ 100-তে 100 পাইছে। সো কিভাবে পাইছে তারা? নিশ্চয়ই তারা সৃজনশীল খুব সুন্দর করে লিখছে। এই হচ্ছে সেই ফরম্যাট। আসসালামু আলাইকুম। এসএসসি 2025 ব্যাচের প্রিয় ভাই আপুরা, লাস্ট পিরিয়ড আশা করি তোমরা দেখছো যে লাস্ট 3 মাসে আমরা কিভাবে হচ্ছে একটা গোছানো মাস্টার প্ল্যানের মাধ্যমে এসএসসি পরীক্ষার জন্য একদম বেস্টভাবে প্রিপেয়ার হইতে পারি। সো ওই ভিডিওতে ভাই কিন্তু একটা কথা বলছিলাম যে এসএসসি পরীক্ষায় কিন্তু এই জিনিসটি দেখা হয়, সৃজনশীলে যা যা আসছে সেগুলো গুছিয়ে প্রেজেন্ট করতে পারতেছো কিনা। আমি এরকম অনেক স্টুডেন্ট দেখছি যারা হচ্ছে অনেক কিছু জানে, অনেক কিছু পায়, বাট পরীক্ষার হলে গিয়ে যখন হচ্ছে লেখা শুরু করে তখন তারা গুছিয়ে লিখতে পারে না। সো আজকের ভিডিওতে আমরা সিকিউর উপর একটা মাস্টার ক্লাস নিব, অর্থাৎ একদম হাতে কলমে তোমাদেরকে ভাইয়া দেখাবো যে কিভাবে হচ্ছে সৃজনশীল সুন্দর করে স্টেপ বাই স্টেপ হচ্ছে লিখতে হয়, ঠিক আছে। এখন তোমার কাছে মনে হইতে পারে যে ভাইয়া মনে হয় 8-10টা গাইডলাইন ভিডিওর মতো ওই যে বলবে যে সুন্দর হাতে লেখা করো, ভুগিচুগি করো, ওইগুলো না। আমরা হচ্ছে কাজের কথা বলবো। দেখো ভাইয়া তোমাদের জন্য হচ্ছে কি রেডি করে রাখছি। আজকের ভিডিওটা যারা মনোযোগ দিয়ে একদম লাস্ট পর্যন্ত থাকবে তারা প্রচন্ডভাবে হচ্ছে উপকৃত হবে, ঠিক আছে। সারা জীবন দেখবা যে হচ্ছে এই জিনিসগুলো কাজে লাগতেছে যতদিন পর্যন্ত সৃজনশীল লিখতে হয়। সো প্রথমে দেখো আমরা হচ্ছে প্রিপারেশন স্টেজে দেখাবো যে সৃজনশীলের জন্য প্রস্তুতিটা কিভাবে নিবে। দেখো তুমি পরীক্ষার হলে গিয়ে তো আর লিখে ফেলতে পারবে না, ঠিক না। সো আগে হচ্ছে প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতিটা কিভাবে নিবে সেই জিনিসটা তোমাদেরকে দেখাবো। এরপর নেক্সটে তোমাদেরকে দেখাবো যে এক্সাম হল স্ট্র্যাটেজি, অর্থাৎ পরীক্ষার হলে গিয়ে প্রশ্নটা পাওয়া মাত্র কিভাবে তুমি হচ্ছে কারেক্ট সিকিউরটা হচ্ছে চুজ করবা, ঠিক আছে। কোন সিকিউরটা তুমি বেস্ট পারো সেই জিনিসটা কিভাবে চুজ করবা, কিভাবে হচ্ছে তুমি মাইন্ডসেটটা ঠিক রাখবা সেই জিনিসটা দেখাবো, ঠিক আছে। এরপর দেখাবো যে হচ্ছে আমাদের ক কিভাবে লিখবা তুমি, তারপর হচ্ছে খ কিভাবে লিখবা, গ কিভাবে লিখবা এবং হচ্ছে ঘ কিভাবে লিখবা। এখন শুধুমাত্র কি এগুলাই দেখাবো না, বায়োলজির ভিডিও মানেই হচ্ছে স্পেশাল কিছু, সবসময় কিছু আকর্ষণীয় থাকে। দেখো ভাইয়া তোমাদের প্রস্তুতির ব্যাপারে কতটা সিরিয়াস। আমি হচ্ছে একটা সিকিউ নিছি, ঠিক আছে। এটা হচ্ছে সিলেট বোর্ডের 2024 সালের একটা সিকিউ। ভাইয়া হচ্ছে একটা সিকিউ এর ভিতরে আনসার করছি, হ্যাঁ ঠিক আছে। এই বুড়া বয়সে এসে হচ্ছে আমি সৃজনশীল কিন্তু লিখছি, লিখে তোমাদেরকে দেখাইছি যে আমি যখন হচ্ছে আনসার করতাম তখন আমি কিভাবে ক লিখতাম, কিভাবে খ লিখতাম, গ ঘ কিভাবে আনসার করতাম, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বর্ণনা করব যে কেন তুমি হচ্ছে এই জিনিসটা লিখবা এবং এই জিনিসটা লিখলে কেন তোমাকে হচ্ছে 15 মার্কস দেওয়া হবে। সো বুঝতে পারছো আজকের ভিডিওটা খুবই ইম্প্যাক্টফুল এবং কার্যকরী একটা ভিডিও হবে। তুমি আমাকে কথা দাও এই ভিডিও লাস্ট পর্যন্ত তুমি দেখবা। ভাইয়া তোমাকে কথা দিচ্ছি যে এই ফরম্যাটে আমি যে ফরম্যাটটা দেখাবো সেই ফরম্যাটে যদি তুমি আনসার করো তাহলে ডেফিনেটলি তুমি প্রত্যেকটা সিকিউরিতেই 10-এ 10 ইনশাল্লাহ পাবা, ঠিক আছে। সো চলো আমরা আজকে ভিডিওটা শুরু করি। আজকের ভিডিওটাতে মেইনলি হচ্ছে আমরা 3টা স্টেপ দেখবো, ঠিক আছে। যে 3টা সহজ স্টেপ যদি আমরা ফলো করতে পারি সৃজনশীলে বাজিমাত করা আমাদের জন্য কোনো ব্যাপারই হবে না। এবং আজকে ভাইয়া হচ্ছে যে ফরম্যাটটা দেখাবো সেটা জীববিজ্ঞানের ক্ষেত্রে দেখাইতেছি, যেহেতু আমি জীববিজ্ঞানের একজন শিক্ষক। কিন্তু এই ফরম্যাটটা ইউজ করে তুমি বাংলাতেও হচ্ছে মার্কস পাইতে পারো, সমাজবিজ্ঞানও মার্কস পাইতে পারো, মানে বাংলাদেশ বিশ্ব পরিচয় যেটা, তারপর হচ্ছে ধর্মতেও কিন্তু সেম মার্কস কিন্তু তুমি তুলতে পারবে, ঠিক আছে। যে কোনো সৃজনশীলেই এই ফরম্যাটটা কিন্তু অ্যাপ্লিকেবল, ঠিক আছে। সো স্টেপ নাম্বার 1, দ্য প্রিপারেশন স্টেজ, অর্থাৎ কিভাবে সৃজনশীলের জন্য পারফেক্টলি একটা প্রস্তুতি নেবা তুমি সেই জিনিসটা নিয়ে এখন কথা বলবো। প্রথম যেটা কথা সেটা হচ্ছে সব চ্যাপ্টার পড়া যাবে না। মনে রাখবা সব সময় এসএসসি পরীক্ষা কিন্তু কখনো এটা দেখা হয় না যে তুমি ফুল বইটা শেষ করছো কিনা বা ফুল সিলেবাস তোমার শেষ হয়েছে কিনা। বরঞ্চ যেটা দেখা হয় সেটা হচ্ছে পরীক্ষাতে যেই XYZ আসছে, পরীক্ষাতে যে XYZ আসছে অর্থাৎ যে প্রশ্নগুলো আসছে সেগুলো তুমি সুন্দর করে হচ্ছে প্রেজেন্ট করতে পারতেছো কিনা। আর এই XYZ অর্থাৎ পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসে সেগুলো তুমি বিগত বছরের প্রশ্নগুলো ঘাটলেই দেখবা যে ম্যাক্সিমামই ঘুরিয়ে ফিরে একই রকম চ্যাপ্টার থেকে আসে, একই রকম টপিক থেকে আসে। অর্থাৎ সব চ্যাপ্টার পড়া যাবে না, সব চ্যাপ্টার ইম্পর্টেন্ট না, এবং পাশাপাশি কোনো একটা চ্যাপ্টারের সব টপিকও আবার ইম্পর্টেন্ট না। তাহলে যে কাজটা করতে হবে, ফার্স্টে আমাদের টেস্ট পেপার অ্যানালাইসিস করতে হবে। টেস্ট পেপার অ্যানালাইসিস করে আমরা ফার্স্টে হচ্ছে চ্যাপ্টার সিলেক্ট করব যে এই চ্যাপ্টার থেকে হচ্ছে আমি সিকিউতে আনসার করব, এবং যেই চ্যাপ্টারগুলো আমরা সিলেক্ট করব সেগুলোর মাঝেও আমরা ইম্পর্টেন্ট টপিকগুলোর উপর ভালো করে হচ্ছে প্রিপারেশন নেব, ঠিক আছে। ফর এক্সাম্পল আমি যদি হচ্ছে এখানে তোমাদেরকে দেখাই যে ভাইয়া যদি হচ্ছে এখন
প্রিপারেশন নিতাম, যদি হচ্ছে আমি এসএসসি 25 হইতাম, তাহলে আমি যে কাজটা করতাম, ঠিক আছে, যে প্রিভিয়াস বোর্ড কোশ্চেনগুলো ভালো করে হচ্ছে অ্যানালাইসিস করে আমি দেখার চেষ্টা করতাম যে কোন কোন চ্যাপ্টার থেকে ঘুরিয়ে ফিরিয়ে হচ্ছে বারবার প্রশ্ন হয়েছে। সো আমি দেখতাম যে বইয়ের মাঝে চ্যাপ্টার আছে টোটাল 14টা, এর ভিতরে টেস্ট পেপার অ্যানালাইসিসের মাধ্যমে আমি ফার্স্টে সিলেক্ট করতাম যে কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট। যেমন জীবকোষ এবং টিস্যু, এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসছে। কোষ বিভাজন থেকেও মাঝে মাঝে আসে, জীবনী শক্তি থেকে আসে, খাদ্য পুষ্টি পরিপাক থেকে আসে, জীবের পরিবহন থেকে আসে, রেচন প্রক্রিয়া থেকে আসে, পাশাপাশি হচ্ছে জীবের প্রজনন এবং জীবের বংশগতি ও বিবর্তন। এই কয়েকটা চ্যাপ্টার আছে যে চ্যাপ্টারগুলো পড়াও সহজ এবং পাশাপাশি এখান থেকে প্রত্যেক বছর কিন্তু প্রশ্ন আসে। আমি চ্যাপ্টার কিন্তু সিলেক্ট করে ফেলছি 8টা, তাহলে 14টা চ্যাপ্টার থেকে ফার্স্টে আমি 8টা চ্যাপ্টার সিলেক্ট করলাম। এবার দেখো জীবকোষ এবং টিস্যু, এই যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের মাঝেও কি সবগুলো টপিক ইম্পর্টেন্ট? না। বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালিসিস করলে আমি যেই জিনিসটা খেয়াল করতাম যে এখান থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেই জিনিসটা আসছে সেটা হচ্ছে প্রশ্ন একদম যদি সহজ করে তাহলে প্রাণী কোষ উদ্ভিদ কোষের যে চিত্রগুলো আছে বা গঠন আছে সেখান থেকে প্রশ্ন আসছে। পাশাপাশি কি থেকে প্রশ্ন আসছে আমরা এটা দেখি, মাইটোকন্ড্রিয়া আছে, সেই মাইটোকন্ড্রিয়ার গঠন থেকে কিন্তু প্রত্যেক বছর কোনো না কোনো বোর্ডে কিন্তু প্রশ্ন আসছে। সো মাইটোকন্ড্রিয়া ইম্পর্টেন্ট। তারপর কোনটা ইম্পর্টেন্ট? তারপর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এই যে দেখো প্লাস্টিড কিন্তু ইম্পর্টেন্ট, প্লাস্টিড থেকে কিন্তু প্রায় সময় হচ্ছে আমাদের প্রশ্ন আসছে। সো এরকমভাবে আমি কিন্তু টপিক সিলেক্ট করতাম। একটা চ্যাপ্টারের সবগুলো টপিক থেকেও কিন্তু সৃজনশীলে প্রশ্ন হয় না। সো আমি ফার্স্টে চ্যাপ্টার শর্টলিস্ট করতাম, সেই চ্যাপ্টারের ভিতর থেকে হচ্ছে টপিকগুলো কিন্তু আমি শর্টলিস্ট করতাম। এরপর আমি এই টপিকগুলোর উপর কনসেপ্ট ক্লিয়ার করার জন্য কিছু ক্লাস দেখতাম, ঠিক আছে। সো তোমরা যারা আমার এসএসসি 2025 ব্যাচের জন্য যে বায়োলজি কোর্সটা আছে, ফুল বায়োলজি কোর্স যেটা আছে, সেটাতে যারা আসো তাদের জন্য কাজটা একদমই সহজ। যে তোমরা দেখতে পাচ্ছ যে এই কোর্সে হচ্ছে আমরা একদম টপিক ওয়াইজ ক্লাস নিছি। সো তোমার কাজ হচ্ছে ইম্পর্টেন্ট টপিকগুলো সিলেক্ট করার পর কোর্সের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো থেকে ওই জাস্ট ইম্পর্টেন্ট টপিকগুলোর ক্লাস দেখা, ঠিক আছে। দেখে তুমি কনসেপ্টটা ক্লিয়ার করলা, ধরো ক্লোরোপ্লাস্ট সম্পর্কে একদম ভালো করে জানলা বা মাইটোকন্ড্রিয়া সম্পর্কে একদম ভালো করে জানলা। এরপর তোমার কাজ হচ্ছে জিনিসগুলোকে সৃজনশীলে আসছে এরকম মনে করে প্র্যাকটিস করা, ঠিক আছে। ধরো সৃজনশীলে গ নম্বরে আসছে যে মাইটোকন্ড্রিয়ার গঠন ব্যাখ্যা করো। সো ওই অনুযায়ী তুমি হচ্ছে প্রিপারেশন নিবা যে আমি এখন পড়তেছি এই কারণে না যে হচ্ছে মাইটোকন্ড্রিয়া নিয়ে আমি অনেক কিছু জেনে ফেলবো, আমি বরঞ্চ পড়বো এরকমভাবে যে মাইটোকন্ড্রিয়ার গঠন আমার পরীক্ষাতে আসছে, এরকমভাবে পড়তেছি আমি। সো ওই মাইন্ডসেটে তুমি হচ্ছে এখান থেকে হচ্ছে প্রিপারেশন নিবা, এই জিনিসের চিত্র শিখবা, এরকমভাবে কিন্তু পড়তে হবে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের প্রিপারেশন স্টেজ, যে আমরা কিভাবে হচ্ছে প্রিপারেশনটা নিব আমাদের সিকিউর জন্য, ঠিক আছে। এরপর সেকেন্ড যেটা কথা, সৃজনশীলে স্যারা যখন খাতা দেখেন তখন তারা মেইন কিওয়ার্ড খুঁজেন। অর্থাৎ ধরো পরীক্ষার প্রশ্নে আসছে যে মাইটোকন্ড্রিয়ার গঠন লেখো। এখন মাইটোকন্ড্রিয়ার গঠনের মাঝে কিওয়ার্ড কি কি হইতে পারে? ওই ক্রিস্টি, অক্সিজোম বা মাইটোকন্ড্রিয়ার চিত্র যেটা আছে সেটা, বা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। সো ওই কথাগুলা বা ক্রেবস চক্র, এই যে শব্দগুলো আছে এগুলাই কিন্তু সারা খোঁজেন। এগুলো যদি তোমার উত্তরের মাঝে সারা দেখেন তাহলে কিন্তু তিনি হচ্ছে 15 মার্কস দিয়ে দেন। সারা কিন্তু কখনো এটা খেয়াল করেন না যে তুমি এই বায়োলজি বইয়ের উপর হাফেজ রয়েছো কিনা। জিনিসটা কিন্তু কখনোই এরকম না যে প্রত্যেকটা লাইন বাই লাইন আমাকে একদম মুখস্থ করতে হবে। সেই জন্য ভাইয়া যে জিনিসটা বলবো যে ইম্পর্টেন্ট টপিক তুমি যে সিলেক্ট করলা একটু আগের প্রসেস অনুযায়ী, তারপর তুমি যে কাজটা করবা যে ওই টপিকটা পড়ার সময় একদম ঠাড়া মুখস্থ করতে যাবা না, ঠিক আছে। ধরো আমরা ইম্পর্টেন্ট টপিকস খুঁজে কি বের করলাম যে আমাদের সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই যে তোমার দেখো মাইটোকন্ড্রিয়া আমাদের জন্য ইম্পর্টেন্ট। এখন এই মাইটোকন্ড্রিয়ার উপর আমি সৃজনশীলের জন্য প্রিপারেশন নিতে চাই। তো প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে কি আমি প্রত্যেকটা লাইন বাই লাইন একদম মুখস্থ করতে যাব? না, আমি বরঞ্চ চিন্তা করব যে এই জিনিসটা হচ্ছে একটা গল্প, সেই গল্প থেকে আমার ইম্পর্টেন্ট কিওয়ার্ডগুলো হচ্ছে মাথায় রাখতে হবে। যে মাইটোকন্ড্রিয়ার গঠনের মাঝে ইম্পর্টেন্ট হচ্ছে কি, এই অক্সিজোম, এই যে উৎসেচক এনজাইমগুলো এখানে সাজানো থাকে, এখানে হচ্ছে শ্বসনের যে 4টা ধাপ, ঠিক আছে, অ্যাসিটাল কোয়ে সৃষ্টি, গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহ সিস্টেম। সো এই যে জিনিসগুলো আছে সেগুলো এখানে সংগঠিত হয়, এই কারণে এই জিনিসটাকে বলা হয় কোষের শক্তিঘর। সো ইম্পর্টেন্ট কথাগুলো হচ্ছে আমি জাস্ট আমার ব্রেইনে রাখবো, জিনিসটা অনেকটা হচ্ছে পয়েন্ট করে শেখার মতো। দেখো আমি কি লিখছি এখানে, যে তোমরা যখনই হচ্ছে কোনো একটা টপিকের উপর ভালো করে প্রিপারেশন নিবা তখন তুমি অনেকটা পয়েন্ট আকারে মনে রাখতে চেষ্টা করবা, তাহলে দেখবা যে খুব দ্রুত পুরো বই তুমি আগাইতে পারতেছো এবং যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেগুলো তুমি মনেও রাখতে পারতেছো। সো প্রিপারেশন স্টেজটা খুবই ইম্পর্টেন্ট। এইভাবে তুমি যদি আগাও তাহলে কিন্তু পরীক্ষার হলে সুন্দর করে তুমি ডেলিভার করতে পারবা। সো এটা গেল 2 নাম্বার কথা যে আমরা প্রিপারেশনের ক্ষেত্রে কি করব। 3 নাম্বার যেটা কথা, গুরুত্বপূর্ণ টপিকগুলোর চিত্র আঁকা তোমাকে শিখতে হবে। এখন তুমি যদি বলো যে ভাই আমি চিত্র আঁকা পারি না, চিত্র আঁকা ফার্স্টে কেউই পারে না, প্র্যাকটিস করতে করতে তুমি হচ্ছে আলটিমেটলি পারবা, ঠিক আছে। যেই টপিকের চিত্র দরকার ইউটিউবে গিয়ে সার্চ দাও। ধরো মাইটোকন্ড্রিয়ার গঠন তুমি পারো না আঁকা, সো তুমি ইউটিউবে যাবা, ইউটিউবে গিয়ে সার্চ দিবা মাইটোকন্ড্রিয়ার গঠন আঁকার সহজ পদ্ধতি, বা এই টাইপের কিছু জিনিস লিখে সার্চ দিলে কিন্তু তুমি দেখবা 4 থেকে 5 মিনিটের কিছু ছোট ছোট ভিডিও চলে আসছে। সেই ভিডিওগুলো দেখলে কিন্তু তুমি বুঝে যাবা যে মাইটোকন্ড্রিয়ার চিত্রটা কিভাবে আঁকতে হয়, ঠিক আছে। ভাইয়া কিন্তু বলে দিলাম যে কিভাবে তোমার হচ্ছে চিত্র আঁকা শিখতে হবে। এবং পাশাপাশি তোমরা যদি এখন চাও যে ভাইয়া
ভাইয়া আমি তো এই জিনিসটা বুঝতেছি না যে চিত্রের জন্য হচ্ছে কোন কোন জিনিস ইম্পর্টেন্ট, তাহলে তুমি হচ্ছে এই ভিডিও নিচে কমেন্ট করতে পারো যে ভাইয়া চিত্রের জন্য ভিডিও চাই, ভাইয়া হচ্ছে পুরো বইয়ের মাঝে কোন কোন চিত্র হচ্ছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটা নিয়ে হচ্ছে একটা ডেডিকেটেড ভিডিও বানাবো, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের বায়োলজির সৃজনশীলের জন্য প্রিপারেশনের স্টেজে কী কী করতে হবে, অর্থাৎ পড়াশোনার সময় কী কী করতে হবে সেটা নিয়ে কথাবার্তা। এবার আসো আমরা যখন পরীক্ষার হলে যাব, ঠিক আছে, আমাদের প্রিপারেশন শেষ, আমরা চলে গেলাম পরীক্ষার হলে। এক্সাম হলে আমাদের স্ট্র্যাটেজিটা কী হবে? এক্সাম হলে যে মাইন্ডসেটটা নিয়ে যেতে হবে সেই জিনিসটা হচ্ছে দুনিয়া উল্টায় যাক, দুনিয়া উল্টায় যাক, তারপর আমাকে সব আনসার করতে হবে। এই জিনিসটা মাস্ট। যে কোনো সৃজনশীল পরীক্ষা, যে কোনো পরীক্ষাতে তোমার আপ্রাণ চেষ্টা থাকবে, যদি এখানে নেগেটিভ মার্কিং না থাকে, ঠিক আছে, আমি অ্যাডমিশন টেস্টগুলোর কথা বলতেছি, ওগুলো বাদ, তোমার যেই পরীক্ষাগুলোতে নেগেটিভ মার্কিং থাকবে না সেগুলোতে তোমাকে অবশ্যই সব আনসার করতে হবে। একটা কথা মনে রাখবা, ইউ মিস 100% অপরচুনিটি দ্যাট ইউ ডোন্ট টেক। আমাদের প্রথম দিকের যে সৃজনশীলগুলো সেগুলো সুন্দর করে লেখাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, বাট এট দ্য সেম টাইম এটাই ইম্পর্টেন্ট যে আমার প্রত্যেকটা সৃজনশীল আমি যাতে লিখতে পারি, 5টা সৃজনশীলের মাঝে 5টা যদি আমি আনসার করতে পারি, 5টা যদি আমি আনসার করি মোটামুটিও যদি লিখি লাস্টেগুলোতে, তারপরও কিন্তু আমি নাম্বার পেয়ে যাবো। এই জন্য বলতেছি যে যিনি খাতা দেখবেন তাকে সুযোগ দাও, স্যারকে সুযোগ দাও। স্যার চাইতেছে তোমাকে নাম্বার দিতে, বাট পরীক্ষার খাতায় তোমার যদি কোনো লেখাই না থাকে স্যার নাম্বারটা কই দিবে, ঠিক না? সো এই জন্য 1 নম্বর কথা, আমরা এই মাইন্ডসেট নিয়ে যাবো পরীক্ষার হলে যে দুনিয়া উল্টে গেল, আমরা যদি কোনো কিছু কমনও না পাই তারপরও প্রত্যেকটা প্রশ্নের হচ্ছে আমার আনসার কিন্তু লিখে দিয়ে আসতে হবে। নিজে যতটুকু পারি, যতটুকু ইনফরমেশন আমার মাথাতে আছে ততটুকু ইনফরমেশনে আমি চেষ্টা করব সুন্দর করে, ভাইয়া যে ফরম্যাটটা বলবো একটু পরে সেই ফরম্যাট অনুযায়ী হচ্ছে লিখে দিয়ে আসতে। তাহলেই দেখবো যে প্রত্যেকটা সৃজনশীলে যেগুলো তুমি একদম পারছো না সেগুলো তো কমপক্ষে হচ্ছে 6 থেকে কিন্তু 7 পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে 1 নম্বরের মাইন্ডসেট। এরপর 2 নম্বর যেটা কথা, যে তোমার ট্রেন চলে যাবে না। অনেকেই দেখি, আমি পরীক্ষার হলে প্রচুর মানুষকে দেখি যে পরীক্ষা শেষ করে বাইরে এসে বলতেছে যে ভাইয়া আমি তো ওই সৃজনশীলটা পারতাম, বাট আমি দেখিই না এই জিনিসটা যে প্রশ্ন আসছে, কারণ সে প্রশ্নটা পাওয়া মাত্রই হচ্ছে লেখা শুরু করে দিছি। ওই কাজটা করা যাবে না। তোমার ট্রেন কিন্তু কোথাও চলে যাচ্ছে না, ঠিক আছে? 5টা মিনিট সময় নাও, সময় নিয়ে পুরো প্রশ্নটা পড়ো আগে, পরে তারপর দেখো যে হচ্ছে কোন সৃজনশীলটা তুমি ভালো পারো, ঠিক আছে? 2 ঘন্টা 35 মিনিটের খেলা, ঠিক আছে, 2 ঘন্টা 35 মিনিটে খেলা, এর ভিতরে 5 মিনিট যদি তুমি সময় দাও সিকিউ চুজ করার জন্য যে আমি কোন কোন সৃজনশীল পারি, কোনগুলো আগে লিখবো কোনগুলো পরে লিখবো, এই কাজটা করার জন্য যদি তুমি 5 মিনিট সময় নাও, তারপরও তোমার হাতে 2 ঘন্টা 30 মিনিট, 2 ঘন্টা 30 মিনিট, তার মানে প্রায় 150 মিনিটের হচ্ছে টাইমলাইন কিন্তু তোমার আছে। এখন মাত্র 5টা সৃজনশীল লেখার জন্য এই 150 মিনিট ইজ মোর দেন এনাফ, ঠিক আছে? প্রত্যেকটা সৃজনশীল আমরা কিন্তু এভারেজে হচ্ছে 30 মিনিট করে সময় পাইতেছি। সো তোমাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে পরীক্ষার প্রশ্নটা পাওয়া মাত্রই লেখা শুরু করো না, 5টা মিনিট সময় নাও, পুরো প্রশ্নটাকে পড়ো, পরে দেখো যে এই 8টা সৃজনশীল যে আসছে এর ভিতরে তুমি কোন সৃজনশীলগুলো ভালো পারো, কোনগুলো আগে দিবা, কোনগুলো পরে দিবা, কোনগুলা দিবাই না। যেমন ফর এক্সাম্পল প্রথম প্রশ্নটা একটু খেয়াল করো, এখানে দেখো আমি আরেকটু বড় করে দিচ্ছি। প্রথম প্রশ্নের মাঝে কি আসছে, যে প্রত্যেকটা জীবের একটা বৈজ্ঞানিক নাম থাকে, আইসিবিএন এবং আইসিজেএন দ্বারা স্বীকৃত, ওরাইজোসেটিভা নস্টোকেমিবা। অর্থাৎ সৃজনশীলের যে উদ্দীপকটা আছে সেই উদ্দীপকটা দেখেই আমি বুঝতেছি যে এই যে প্রশ্নটা হচ্ছে এই প্রশ্নটা হচ্ছে জীবন পাঠ থেকে আসছে, 1 নম্বর চ্যাপ্টার থেকে আসছে। সুতরাং আমি হচ্ছে এটার চারপাশে হচ্ছে একটা গুলা দিয়ে দিতাম যে এই পরীক্ষার প্রশ্নটা আমি মোটামুটি হচ্ছে পারি, এটা পারি, আমি মোটামুটি পারি। এরপর আমি চলে যাই হচ্ছে সেকেন্ডটাতে, সেকেন্ড যে সৃজনশীলটা আসে সেটা দেখা মাত্র আমি বুঝতেছি যে এই জিনিসটা আসছে হচ্ছে কোষ বিভাজন চ্যাপ্টার থেকে। দেখো 2n n হ্যাপ্লয়েড এই ভূমিচুকিগুলো কোথা থেকে আসে, সাধারণত হচ্ছে কোষ বিভাজন থেকে আসে। সো আমি এটাতেও গুলো দিয়ে দিতাম যে আমি এই চ্যাপ্টারটা ভালো করে পড়ছি, ঠিক আছে? এরপর আমি চলে যেতাম নেক্সট সৃজনশীলে, সেখানে গিয়ে দেখতাম যে এই যে সৃজনশীলটা আসছে সেটা আসছে হচ্ছে আমাদের যেহেতু এনজাইম, তারপর হচ্ছে তোমার শ্বসনের বিক্রিয়া, সালোক সংশ্লেষণের বিক্রিয়া, সুতরাং দেখা মাত্র আমি বুঝতাম যে এই জিনিসটা আসছে হচ্ছে জীবনী শক্তি চ্যাপ্টার থেকে। জীবনী শক্তি চ্যাপ্টার আমি কিন্তু অলরেডি পড়ছি, ঠিক আছে? সুতরাং আমি দেখা মাত্র বুঝতাম যে এটাও আমি মোটামুটি পারবো মনে হচ্ছে। এবং 4 নম্বর যে সৃজনশীলটা সেটা আসছে হচ্ছে বিএমআই বিএমআর, অর্থাৎ খাদ্য পুষ্টি পরিপাক, 5 নম্বর চ্যাপ্টার থেকে, ঠিক আছে? সো এটাও আমি মোটামুটি পারি। তারপর হচ্ছে এখানে বলছে যে হচ্ছে হার্টের কথা, 2 ফুসফুসের মাঝে একটা ত্রিকোণাকার ফাঁপা অঙ্গ থাকে, অর্থাৎ এই জিনিসটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ডকে বোঝাচ্ছে। সো এটা আসছে হচ্ছে জীবে পরিবহন থেকে। সো আমি দেখা মাত্রই বুঝতাম যে এই জিনিসটা আমি মোটামুটি পারি, যেহেতু জীবে পরিবহন আমি ভালো করে পড়ছি। সো এই জিনিসটা চারপাশে আমি একটা গুলা দিয়ে দিতাম। এই গুল্লাগুলা মানে কি? গুল্লাগুলা মানে হচ্ছে আমি এইগুলা মোটামুটি পারি। এরপর এগুলা থেকে আমি সিলেক্ট করব যে কোন সৃজনশীলটা আমি আগে দিব, কোনটা আমি পরে দিব, ঠিক আছে? সো ওই ধাপগুলোতে আমি আসতেছি। সো দেখো এরপর 6 নম্বর সৃজনশীলটা দেখো যে মধ্যচ্ছদা, তারপর হচ্ছে নাসিকা পথে কি আসে না আসে, তারপর হচ্ছে লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করো। সো এই যে অংশটা এটা আসছে হচ্ছে গ্যাসীয় বিনিময় থেকে, 7 নম্বর চ্যাপ্টার থেকে। এখন 7 নম্বর চ্যাপ্টার আমি পড়ি নাই, সুতরাং এটাতে আমি কোনো দাগই দিতাম না, ঠিক আছে? সো এই সৃজনশীল আমি পরে আর চাবই না, একদম দেখারই দরকার নেই, কারণ এখানে যে হচ্ছে জিনিস আসছে ওই জিনিস আমি পড়ি নাই। সো এটা অটোমেটিক্যালি বাদ, ঠিক আছে? এরপর আমি চলে যেতাম যে আর কি কি আসছে দেখি। 7 নম্বর সৃজনশীল আমার কমন না, কারণ কি আমি হচ্ছে তোমার 13 নম্বর যে চ্যাপ্টার আছে, এই যে দেখো
তোমার হচ্ছে একটা খাদ্য শিকড়ের কথা বলা হয়েছে। সো আমি জীব পরিবেশ ওই চ্যাপ্টারটা পড়ি নাই, সুতরাং এটা অটোমেটিক্যালি বাদ, ঠিক আছে। এরপর দেখো যে এই যে চ্যাপ্টারটা সেটা মোটামুটি আমি পারি, জিন প্রকৌশল হয়তো হালকা পাতলা পড়ছিলাম, বা হচ্ছে তোমার টিস্যু কালচারের যে পদ্ধতিগুলো আছে সেগুলো আমি মোটামুটি ধরো পারি, ঠিক আছে। সো আমি এই জিনিসটার মাঝে হচ্ছে একটা এরকম চিহ্ন দিয়ে রাখতাম, এরকম, ঠিক আছে, এরকম চতুর্ভুজ একটা চিহ্ন দিয়ে রাখতাম। সো আমার এখন কাজ কি, ফার্স্ট ধাপেই হচ্ছে আমি খুব দ্রুত কিন্তু এই 8টা সৃজনশীলের মাঝে কোনগুলো আমি মোটামুটি পারি সেটা কিন্তু দাগাই ফেলছি। এরপর নেক্সট স্টেপ কি, নেক্সট স্টেপ হচ্ছে আমার প্রায়োরিটাইজ করা, অর্থাৎ যে সৃজনশীলগুলো আমি দাগাইছি, গুল্লা দিছি, এগুলো যে আমি মোটামুটি পারি, এগুলো থেকে কোনটা আমি আগে লিখবো কোনটা পরে লিখবো সেই জিনিসটা আমি সিলেক্ট করতাম। সো আগে লেখা পরে লেখার ক্ষেত্রে আমি ফার্স্টে তোমাদেরকে যে স্টেপটা বলবো সেই স্টেপটা হচ্ছে, যে সৃজনশীলের কখ তুমি পারো না সেটা কখনো আনসার করবে না। যে সৃজনশীলের কখ তুমি পারো না সেটা কখনোই আনসার করবা না। তোমার পরীক্ষার খাতাতে তুমি প্রথম যে 2টা সৃজনশীল লেখো, ধরো 5টা সৃজনশীল তো আমরা টোটালি লিখি, ঠিক আছে, 5টা সৃজনশীল আমি টোটালি লিখি না। সো সেই 5টা সৃজনশীলের মাঝে প্রথম যে 2টা সৃজনশীল সেই 2টা সৃজনশীল দেখেই স্যাররা কিন্তু মোটামুটি একটা আইডিয়া করে ফেলেন যে এই ছাত্রটা আসলে কোন মানের ছাত্র, ঠিক আছে। প্রথম 2টা সৃজনশীলে তুমি যদি হচ্ছে ধরো এভারেজে 6-7 পাও, ঠিক আছে, একদম বাজে লিখছো তুমি, তাহলে লাস্টের 3টা সৃজনশীল তুমি যতই ভালো লেখো না কেন স্যাররা কিন্তু ঘুরে ফিরে হচ্ছে ওই 6-7-এর রেঞ্জে কিন্তু নাম্বার দিবেন। আর প্রথম 2টা সৃজনশীলে স্যারা যদি দেখেই বোঝেন যে না খুব সুন্দর করে চিত্র আঁকছে বা হচ্ছে স্টেপ বাই স্টেপ বর্ণনা করছে, যেটা চাইছে এক্স্যাক্টলি ওই জিনিস লিখছে, সুতরাং প্রথম 2টা সৃজনশীলে তুমি যদি 9 কিংবা 10 পাও, লাস্টের যে 3টা সৃজনশীল স্যারা জানেন তখন হচ্ছে তোমার হাতে লেখা খারাপ হবে বা তুমি ঠিকমতো হচ্ছে চিত্রগুলা অত সুন্দর করেও আঁকতে পারবে না, কারণ সময়ের একটা কম বেশ আছে। সো লাস্টের 3টা সৃজনশীল তুমি যদি মোটামুটিভাবে আনসার করে দিয়ে আসতে পারো বা শেষ করে দিয়ে আসতে পারো, যেই ফরম্যাট ভাইয়া দেখাবো একটু পরে সেই ফরম্যাটে, তাহলে দেখবা যে ওই সৃজনশীলগুলো তো মিনিমাম তুমি যদি সব কিছু ঠিকঠাক লেখো মিনিমাম 8 থেকে 9 করে পাবা। সো এভারেজে তোমার মার্কসটা কিন্তু আসলে ডিপেন্ড করতেছে খাতার প্রথম 2টা সৃজনশীল তুমি কিভাবে হচ্ছে প্রেজেন্ট করতেছো সেটার উপর, ঠিক আছে। সো পরীক্ষার খাতাতে যেরকম 5টা সৃজনশীল যে তুমি আনসার করবা তার ভিতরে প্রথম 2টা সৃজনশীল ইম্পর্টেন্ট, তেমনই একটা সৃজনশীলের ভিতরে ক আর খ হচ্ছে ইমপ্রেশন সেট করে। স্যাররা যদি দেখেন যে তুমি কখ পারো নাই, এরপর গ ঘতে তুমি যতই লেখো না কেন সুন্দর করে, দেখা যাবে যে ওই সৃজনশীলে কিন্তু তুমি হচ্ছে তোমার কাঙ্ক্ষিত যে মার্কস আছে সেই মার্কস তুমি পাবা না, ঠিক আছে। কারণ দেখো ভাই, স্যারের হচ্ছে এত সময় নাই যে প্রত্যেকটা লাইন বাই লাইন পড়বে, সে কখ দেখা মাত্র যে মাত্র হচ্ছে যে না এই ছাত্রটা ভালো, সে গ ঘতে হচ্ছে নাম্বার দিবে, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে স্যারদের সাইকোলজি কাজ করে, ঠিক আছে। আমার আব্বু আম্মু দুজনেই টিচার, সুতরাং আমি এগুলো খুব ভালো বুঝি, ঠিক আছে। তারা হচ্ছে খাতা দেখেন আমার সামনে, সো আমি বুঝি যে হচ্ছে আসলে কিভাবে এই জিনিসগুলো কাজ করে, ঠিক আছে। সো তোমাদের যে কথাটা বললাম যে যেই সৃজনশীলের কখ তুমি পারো না, যেই সৃজনশীলের কখ তুমি পারো না সেটা কখনোই আনসার করবে না। আর পাশাপাশি গ ঘতে আসলে কোন জিনিসটা চাচ্ছে সেটা তুমি ধরতে পারতেছো কিনা, এই 2টা ক্রাইটেরিয়া ম্যাচ করে তুমি হচ্ছে কারেক্ট সিকিউরটা, অর্থাৎ কোন সিকিউরটা তুমি বেস্ট পারো, কোন সিকিউরটা তুমি আগে আনসার করবা সেই জিনিসটা সিলেক্ট করবা। ভাই কিন্তু একদম সব সিক্রেট বলে দিচ্ছে আজকে। সো এইভাবে হচ্ছে সাধারণত সিকিউ চুজ করতে হয়। যেমন ফর এক্সাম্পল দেখো যে এখানে হচ্ছে আমি দেখা মাত্রই বুঝলাম যে পুরা প্রশ্নের মাঝে আমি হচ্ছে প্রথম দিকের যে সৃজনশীলগুলো আছে সেগুলাই পারি। এখন প্রথম দিকের সৃজনশীলগুলোর মাঝে আমি যদি একটু দেখাই তোমাদেরকে, যে প্রথম দিকের সৃজনশীলগুলোর মাঝে আমি দেখতে পারতেছি যে ধরো এই যে 2 নাম্বার যে সৃজনশীলটা আছে সেটা আমি ভালো পারি। 2 নাম্বার সৃজনশীল আমি ক পারি, খ পারি, ক খ একদম ভালো মতো পারি। এবং গ ঘতেও যেই জিনিসগুলো বুঝাতে যাচ্ছে, যেমন গতে কি চাইছে যে উদ্দীপকের এ অংশের কোষ বিভাজনের যেই ধাপে ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো মোটা হয়, উদ্দীপকের এ অংশটা কি, এই অংশটা দেখা মাত্রই বুঝেছি যে 2n থেকে 2n হয়েছে, সুতরাং এটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। সে মাইটোসিসের কোন ধাপে গিয়ে ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো মোটা হয় সেটা হচ্ছে মেটাফেজ, সুতরাং আমাকে মেটাফেজের চিত্র আঁকতে হবে। ঘতে কি চাইছে, ঘতে চাইছে যে ক্রোমোজোমের সমতা রক্ষায় বি অংশে, বি মানে কি দেখো 2n থেকে n হইতেছে, সুতরাং এই জিনিসটা হচ্ছে মায়োসিস কোষ বিভাজন। সো ক্রোমোজোমের সমতা রক্ষায় মায়োসিস কোষ বিভাজনের ভূমিকাটা যাচ্ছে এখানে, ওই জিনিসটা আমি ভালো মতো পারি। সো আমি দেখা মাত্র কিন্তু বুঝেছি যে এই সৃজনশীলটা আমি যদি শুরুর দিকে আমি লিখি তাহলে খুব সুন্দর করে আমি আনসার করতে পারবো, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে কারেক্ট সিকিউরটা চুজ করতে হয়। সিকিউ তুমি যদি উল্টাপাল্টা চুজ করো তুমি দেখবা যে হচ্ছে আনসার করে হচ্ছে ঠিকমতো মিলাইতে পারতেছো না, ঠিক আছে, টাইম মেনটেন করতে পারতেছো না তুমি। সো পরীক্ষার প্রশ্নটা পাওয়া মাত্রই এইভাবে হচ্ছে সিকিউ আগে চুজ করতে হবে। চুজ করা শিখাইলাম, এরপর আসলে হচ্ছে সিকিউ কিভাবে তুমি আনসার করবা সেই জিনিসটা ভাইয়া দেখাবো, ঠিক আছে। সো আমরা কিন্তু একদম স্টেপ বাই স্টেপ সব কিছুতে যাই আছি, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি আরো কিছু কথাবার্তা লিখছি যে স্টার্ট উইথ ইউর সেকেন্ড বেস্ট, অর্থাৎ তুমি এরকম করতে পারো যে একদম বেস্ট তুমি যেটা পারো সেটা দিয়ে তুমি শুরু করলা, অথবা সেকেন্ড বেস্ট তুমি যেটা পারো সেটা দিয়ে স্টার্ট করলা, এরপর একদম বেস্টটা দিলা। তাহলে যে জিনিসটা হবে যে তুমি ফার্স্ট সৃজনশীলে লেখা মাত্র তোমার মাইন্ডে এই জিনিসটা থাকবে যে আমি পরের সৃজনশীলটা কিন্তু খুব ভালোভাবে পারি, ঠিক আছে। সো এই কাজটা তুমি করতে পারো, চার যে স্ট্র্যাটেজি সেই অনুযায়ী অ্যাপ্লাই করবা। এবং
বায়োলজির ক্ষেত্রে তোমরা মনে রাখবা যে গদ লিখতে হবে যাহা, অ্যাভয়েড করো তাহা। ঠিক আছে, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে বলে না যে হচ্ছে শ্বসনের ভূমিকা ব্যাখ্যা করো বা হচ্ছে সালোক সংশ্লেষণের গুরুত্ব ব্যাখ্যা করো। সো এই জিনিসগুলো দেখা মাত্র আমরা কিন্তু বুঝেছি যে এগুলো হচ্ছে গদ লিখতে হবে, রচনা লিখতে হবে। ঠিক আছে, এখানে হচ্ছে তোমাকে যদি বলে আজীবন লেখো, তুমি আজীবন লেখা দিতে পারবা। সো এই টাইপের সৃজনশীলগুলা পারলে অ্যাভয়েড করো, কারণ এগুলোতে সারা নাম্বার একটু কম দিতে চান, একদম এক্সাক্ট কথাবার্তা এখানে পাওয়া যায় না। এবং 2 নাম্বার হচ্ছে যদি এগুলো আনসারও করতে হয়, এগুলো চেষ্টা করো একদম লাস্টে আনসার করতে। লাস্টে তোমার সময় এমনিতেই কম থাকবে, তোমার হাত এমনিতেই দ্রুত চলবে, তখন তুমি যদি এগুলো আনসার করো দেখবা যে তোমার হাতও দ্রুত চলতেছে, তুমি অনেক কিছু লিখে ফেলতে পারতেছো। লাস্ট সৃজনশীল বা 4র্থ নাম্বার সৃজনশীলে গিয়ে কখনো হচ্ছে চিত্র আঁকার প্রেশার নিও না, চিত্র কিন্তু তখন হচ্ছে সুন্দরভাবে আঁকা যায় না, সময় থাকে না। ঠিক আছে, আচ্ছা, আর পয়েন্ট আকারে লেখার চেষ্টা করো। পয়েন্ট আকারে লিখলে যে জিনিসটা হবে যে যতগুলো পয়েন্ট ততগুলো নাম্বার বা এইরকম টাইপের কিন্তু একটা রিলেশন আছে, আমরা জানি সবাই। ঠিক আছে, যদি হচ্ছে গ নাম্বারের প্রশ্ন আসে, অর্থাৎ 3-এর জন্য প্রশ্ন আসে, তুমি চেষ্টা করবা 6টা পয়েন্ট দিতে। যদি হচ্ছে 4-এর জন্য প্রশ্ন আসে, 8টা পয়েন্ট যদি বানানো যায় লিখে দিবা। ঠিক আছে, কমপক্ষে হচ্ছে 4টা পয়েন্ট দিয়ে আসবা। সো এরকম ভাবেই হচ্ছে এই জিনিসগুলো কিন্তু টেকেল করতে হবে। আচ্ছা, 3 নাম্বার দেখো, একটা ইন্টারেস্টিং কথা লিখছি যে মেয়ে পড়ানো হোক কিংবা পরীক্ষার খাতা, ফার্স্ট ইমপ্রেশন হওয়া যাবে না যাতা। এগুলো তোমরা আশা করি হচ্ছে বিভিন্ন গাইডলাইনের ভিডিওতে অলরেডি জানো যে আমি যদি প্রথম দিকের সৃজনশীলগুলোতে হাতের লেখা একটু সুন্দর করি বা মেইন কিওয়ার্ডে গুরুত্ব দিই, চিত্র যদি খুব সুন্দর করে আঁকি, তাহলে আমার নাম্বার বেশি আসবে। ঠিক আছে, সো এগুলোতে নিয়ে আর কিন্তু গুরুত্ব দিচ্ছি না। মোটামুটি হচ্ছে খাতার ক্লিনলিনেস মেনটেন করবা আর প্যারা আকারে লিখবা। ধরো কর জন্য একটা লাইনে লিখবা, খর জন্য 2টা প্যারাতে লিখবা, গর জন্য 3টা প্যারাতে লিখবা, ঘর জন্য 4টা প্যারাতে লিখবা। সো এরকম করে লিখতে পারলে কিন্তু তখন হচ্ছে দেখবা যে অনেক বেশি হচ্ছে মার্কস আসছে। কথা না বাড়ায় আমরা চলে যাই হচ্ছে আমাদের স্টেপ নাম্বার 3-তে, দ্য আলটিমেট টেমপ্লেট। টেমপ্লেট জিনিসটা কি? দেখো আমি কিন্তু এখানে হচ্ছে একটা জিনিস আনছি। ঠিক আছে, এই জিনিসটা তোমরা চিনো কিনা দেখো। এই জিনিসটা হচ্ছে পিঠা বানানোর ছাঁচ। এই ছাঁচের মাঝে ময়দা আটা মিলিয়ে হচ্ছে দিলে কিন্তু সুন্দর একটা পিঠা কিন্তু বের হয়ে আসে। ঠিক তেমনই এখন আমি যে টেমপ্লেটটা দেখাবো, সেই টেমপ্লেটের মাঝে তুমি বই পড়ে হচ্ছে যে জ্ঞানটা অর্জন করছো, সেই জ্ঞানটা এই টেমপ্লেটের মাঝে ছেড়ে দিলে কিন্তু সুন্দর একটা সৃজনশীল তোমার কিন্তু রেডি হয়ে যাবে। ঠিক আছে, সো একটু মনোযোগ দিয়ে দেখো ভাইয়া কি বলতেছি। যেভাবে সৃজনশীল লিখলে তুমি একদম 10-এ 10 পাবা, এটা গ্যারান্টি। ঠিক আছে, ক নাম্বার কিভাবে লিখবা? কতে সাধারণত কি আসে? জ্ঞানমূলক প্রশ্ন আসে, অর্থাৎ কি, কাকে বলে, কোন ধাপে এই জিনিসটা হয়েছে বা কোথায় হয়েছে, এই টাইপের ছোট ছোট একদম টু দ্য পয়েন্টে প্রশ্ন নিশ্চয়ই আসে। সো সংজ্ঞা বা হচ্ছে কোন ধাপে কি হয়েছে, এই টাইপের জিনিস আসলে তুমি চেষ্টা করবা এক কথায় টু দ্য পয়েন্ট আনসার করতে। এখানে বাড়তি কোনো কথা লেখার কোনো সুযোগ নাই। ঠিক আছে, ফর এক্সাম্পল খেয়াল কর, আমি এখানে যে সৃজনশীলটা আনসার করছি, এটা হচ্ছে এই 8টা সৃজনশীলের মধ্যে 2 নাম্বার যে সৃজনশীলটা আছে সেটা আমি আনসার করছি। সো 2 নাম্বার সৃজনশীলটা আমি একটু বড় করে দিই। বড় করে দেখো যে এখানে হচ্ছে কি আসছে, উদ্দীপকে দেখো 2n থেকে 2n হয়েছে। সুতরাং দেখা মাত্রই বুঝেছি যে এই যে প্রসেসটা, ঠিক আছে, এতটুকু যে প্রসেস আছে, এই প্রসেসটা হচ্ছে আমার মাইটোসিস কোষ বিভাজন। আবার এখানে দেখো 2n থেকে n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অবস্থায় সৃষ্টি হয়েছে। সুতরাং এই অংশটা আবার কি? এই অংশটা হচ্ছে মায়োসিস কোষ বিভাজন। সো আমি কিন্তু দেখা মাত্রই ধরে ফেললাম যে উদ্দীপক এ দ্বারা আসলে কি বোঝানো হয়েছে, বি দ্বারা আসলে কি বোঝানো হয়েছে। এবার দেখো ক নাম্বার কি আসছে। ক নাম্বার আসছে ক্রোমোজোম কি। সো প্রশ্ন যেভাবে আসবে তোমার আনসারটা কিন্তু ওই ফরম্যাটে দিতে হবে। প্রশ্নে যদি বলতো ক্রোমোজোম কাকে বলে, তখন তোমার লাস্টে উত্তরের লাস্টে থাকতো একে ক্রোমোজোম বলে। কিন্তু প্রশ্নে কি আসছে, ক্রোমোজোম কি। সুতরাং ক্রোমোজোম হচ্ছে বা ক্রোমোজোম হলো, এই টাইপের কথা দিয়ে কিন্তু আমাদের হচ্ছে উত্তরটা শুরু করতে হবে। ঠিক আছে, দেখো আমি হচ্ছে কিভাবে আনসার করছি। আমি যদি হচ্ছে এই প্রশ্নের উত্তরটাতে চলে যাই, দেখো ফার্স্টে হচ্ছে এরকম ভাবে তুমি লিখবা যে 2 নং প্রশ্নের উত্তর। কত নং প্রশ্নের তুমি আনসার করতেছো সেটা তুমি লিখবা। নিচে হচ্ছে নীল কালার এরকম একটা দাগ দিতে পারো, এক লাইনে একটা দাগ দিবা, এটাই এনাফ, আর কোনো ডিজাইন করার দরকার নাই। এরকম ক দিতে পারো, আলাদা আলাদা করে লিখলে স্যারদের জন্য বোঝার সুবিধা যে এটা হচ্ছে কয়ের আনসার, নিচের এই জিনিসটা হচ্ছে ক্ষয়ের আনসার। সো এরকম ভাবে লিখলে কিন্তু স্যারদের জন্য ধরাটা কিন্তু সহজ হয়। ঠিক আছে, সো এরকম ভাবে আমি লিখতাম। ঠিক আছে, সো 2 নং প্রশ্নের উত্তর ক। আর অবশ্যই হচ্ছে চেষ্টা করবা এই পাশ এবং এই পাশ বরাবর হচ্ছে একটা মার্জিন মেনটেন করতে। ঠিক আছে, আমি হচ্ছে একটু জুম আউট করে দিচ্ছি, তাহলে তুমি পুরো খাতাটা দেখতে পারবা যে আলটিমেটলি হচ্ছে খাতার স্টাইলটা কিরকম দাঁড়ায়। সো এরকম স্টাইলে আমি লিখতাম। ঠিক আছে, তোমাদের হাতের লেখা আরো সুন্দর আমি জানি, সো আমার হাতের লেখাও খারাপ নয়। ঠিক আছে, কতে ফার্স্টে লিখছি কি ক্রোমোজোম হলো। সো আমার আনসারটাও কিন্তু হচ্ছে প্রশ্নের সাথে মিল রেখে হচ্ছে দিতে হবে, তাহলে কিন্তু স্যাররা হচ্ছে 15 মার্কস দিবে এখানে। সো ক্রোমোজোম হলো কোষের নিউক্লিয়াসের ভিতরে থাকা বা নিউক্লিয়াসের ভিতরে অবস্থিত সূত্রাকৃতির বংশগতীয় উপাদান, যা ডিএনএ এবং প্রোটিন দ্বারা গঠিত। একদম পারফেক্ট আনসার। এই আনসারটা দিলে এখানে একে এক অবশ্যই দিবে। ঠিক আছে, আর ক্রোমোজোমের কোনো বর্ণনা যে ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয় বা ক্রোমোজোম হচ্ছে বংশগতির প্রধান উপাদান, এসব ভুগিচুকি কিচ্ছু লেখার দরকার নেই। তোমাকে যেটা চাইছে এক্স্যাক্টলি টু দ্য
পয়েন্টে এক কথায় পারলে এক কথায় হচ্ছে আনসার দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? যেমন ফর এক্সাম্পল দেখো যে উপরের যে প্রশ্নটা, ঠিক আছে, আমি উপরের প্রশ্নটাতে দেখি যে এখানে আসছে, দেখো এখানে কি আসছে, আমি একটু জুম ইন করে দিচ্ছি। সো দেখো কি আসছে, দেখো লাইকেন কি, এই যে একটা প্রশ্ন আসছে, তুমি এরকম ভাবে দেখতে পারো লাইকেন হলো ছত্রাক ও শৈবালের সহাবস্থান, অথবা জাস্ট এক কথায় এটা লিখতে পারো যে লাইকেন কি, ক দিলা, ক দিয়ে তুমি লিখলা শৈবাল ও ছত্রাকের সহাবস্থান, বাড়ি, শেষ। এতটুকু আনসার লিখলেও কিন্তু তুমি এখানে একে এক পেয়ে যাবা, ঠিক আছে? সো আমার ক্ষেত্রে, এই ক্ষেত্রে হচ্ছে আমার সাজেশন যেটা থাকবে যে এক কথায় টু দ্য পয়েন্ট আনসার দিবা, এবং শেষের দিকে যদি এরকম হয় যে তোমার হাতে সময় নাই, সৃজনশীল লিখতে হবে, সো সৃজনশীলের ক নাম্বারে ওই টু দ্য পয়েন্ট আনসারটা লিখবা, ঠিক আছে? লাইকেন হলো এই কথাও লেখার দরকার নাই, লাইকেন কি তোমার ক নাম্বার দিয়ে তুমি লিখলা যে শৈবাল এবং ছত্রাকের সহাবস্থান, শেষ। এই কথাটা লিখলে কিন্তু তুমি একে এক কিন্তু পেয়ে যাবা। তবে এই ক্ষেত্রে খুবই গুরুত্ব দিতে হবে যে জিনিসটাতে, সেটা দেখো যে এই ক্ষেত্রে তোমার অবশ্যই বানান, তথ্য, আন্ডারলাইন এগুলোতে খুবই গুরুত্ব দিতে হবে। যে তথ্যটা চাইছে ওইটার বানানে যদি কোনো ভুল হয়, ধরো তোমার কাছে চাইছে যে শ্বসনের প্রথম ধাপটির নাম কি, ঠিক আছে, এই জিনিসটা চাইছে ক নাম্বারে। সো এটার আনসার কি আমরা সবাই জানি, শ্বসনের প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস। এখন তুমি কি লিখলা, তুমি লিখলা হচ্ছে গাইকোলাইসিস, ঠিক আছে, জাস্ট ল দিলা না, গাইকোলাইসিস লিখলা, তাহলেও কিন্তু তোমার এখানে হচ্ছে মার্কস কিন্তু কাটা যাবে। তোমাকে এখানে কি লিখতে হবে, গ্লাইকোলাইসিস। সো বানান কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো ক এর ক্ষেত্রে বা খ এর ক্ষেত্রে বানানে খেয়াল রাখবা, তথ্য তুমি ঠিকঠাক দিয়েছো কিনা সেই জিনিসটা খেয়াল রাখবা, এবং যদি কোনো বৈজ্ঞানিক নাম চাই, ওরাইজা সেটিবা, তুমি জাস্ট হচ্ছে ওরাইজা সেটিবা লিখে দিয়ে আসছো, ওরাইজা সেটিবা লিখে দিয়ে এসে তো তুমি তো সেই খুশি, আরে মামা কোপাই দিছি পুরা, কিন্তু তুমি কোপটা আসলে খাবা যখন রেজাল্টটা দিবে, ঠিক আছে? ওরাইজা সেটিবা লেখছো, ঠিক আছে, বাট বৈজ্ঞানিক নামের নিচে দাগ দিছো না, তোমার কিন্তু এখানে মার্কস কিন্তু চলে যাবে। এই সেম জিনিসটা তুমি যদি গতে লিখো, গতে লিখে যদি হচ্ছে তুমি দাগ না দাও, তারপরও স্যারে কনসিডার করতে পারে। বাট কতে তুমি যদি এই ভুলটা করো, যে সামান্য একটা বানানে ভুল হয়েছে বা তথ্যে ভুল হয়েছে বা আন্ডারলাইন করো নাই, তাহলে কিন্তু ডেফিনেটলি এখানে তুমি নাম্বারটা পাবা না। সো ক একদম টু দ্য পয়েন্টে আনসার চাই, টু দ্য পয়েন্টে আনসার দিলেই হয়, এবং এই ক্ষেত্রে বানান, তথ্য, আন্ডারলাইন এগুলোতে অবশ্যই খেয়াল রাখতে হবে। সো এটা গেল ক এর কথাবার্তা, যে কতে আমাদের কি কি খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপর আমরা চলে যাই হচ্ছে পরবর্তী স্লাইডে, সেখানে আমরা দেখব খ কিভাবে লিখবো। খতে কি আসে, দেখো খতে আসে হচ্ছে কি বুঝায়, এটা বলতে কি বুঝায়, এটার ব্যাখ্যা করো, এটার বর্ণনা করো, এই টাইপের প্রশ্নগুলো সাধারণত আসে, অথবা কাকে বলে, এই টাইপের প্রশ্নগুলো সাধারণত আসে। সো খ হচ্ছে অনুধাবন, অনুধাবনে থাকে হচ্ছে 2 মার্কস। সে 2 মার্কসে স্যারা চান যে তুমি হচ্ছে 2টা প্যারাতে হচ্ছে আনসার করো, ঠিক আছে? এটা ধরো খ লিখলা, তুমি খ লেখার পর প্রথম একটা প্যারা লিখো, সেকেন্ড আরেকটা প্যারা লিখো, এই 2টা প্যারাতে তুমি আনসার করো, স্যারা এই জিনিসটা চান। প্রথম প্যারাতে তারা কি দেখতে চান, যে তুমি মূল জিনিসটা যেটা তোমাকে জানতে চাওয়া হয়েছে, এটা বলতে কি বুঝায়, এটা ব্যাখ্যা করো বা এটা বর্ণনা করো, ওই জিনিসটার মাঝে মূল জিনিসটা তুমি আনসারটা দিতে পারছো কিনা 1-2 লাইনে, এটা হচ্ছে প্রথম প্যারাতে তারা এই জিনিসটা চান। আর সেকেন্ড প্যারাতে এখানে তুমি যে আনসারটা দিছো সেটা একটু তুমি ব্যাখ্যা করতে পারছো কিনা, অর্থাৎ কিওয়ার্ড ধরে এক্সটেনশন করতে পারছো কিনা, এই জিনিসটা তারা দেখতে চান, ঠিক আছে? আমি একদম প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি জিনিসটা, তাহলে তোমরা একদম ক্লিয়ারলি বুঝে যাবা, ঠিক আছে? সো খেয়াল করো, আমি যে সৃজনশীলটা হচ্ছে আনসার করছি, দেখো এটার মাঝে খতে কি চাইছে, যে কোন কোষ বিভাজনকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয় ব্যাখ্যা করো। এই টাইপের প্রশ্ন এটা সাধারণত খ নাম্বারে আসে। সো এটার মাঝে আনসার করার উপায় কি, আনসার করার উপায় হচ্ছে তুমি 2টা প্যারাতে হচ্ছে জিনিসটা আনসার দিবা। প্রথম প্যারাতে এটার এক্সাক্ট আনসারটা কি, মূল উত্তরটা কি সেটা লিখে ফেলবা। সেকেন্ড প্যারাতে ওই সংক্রান্ত কিছু ইলাবোরেশন করবা, অর্থাৎ কিছু কথাবার্তা লিখবা। আমরা যদি হচ্ছে নিচে চলে যাই, ঠিক আছে, নিচে যদি চলে যাই, দেখো খ নাম্বারে আমি ফার্স্টে কি লিখছি, যে মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়, একদম এক্সাক্ট আনসারটা দিছি। কোন কোষ বিভাজনকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয় ব্যাখ্যা করো। ফার্স্টে আমি প্যারাতে লিখছি যে মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়। সো এটা হচ্ছে আমার এক্সাক্ট আনসার। ওই যে বললাম যে ক্ষয়ের জন্য অনুধাবনের জন্য জ্ঞান, অনুধাবনের জন্য জ্ঞান হচ্ছে এটা, অনুধাবনের জন্য অনুধাবন হচ্ছে এর সেকেন্ড প্যারাটাতে। অনুধাবনের জন্য সেকেন্ড প্যারাতে কি করতে হবে দেখি আমরা, আমাদের কিওয়ার্ড ধরে এক্সটেনশন করতে হবে। অর্থাৎ এই যে আমি বললাম যে মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়, এখন মাইটোসিস একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা ধরে হচ্ছে আমাকে একটু বর্ণনা করতে হবে। জিনিসটা কিভাবে করছে আমি একটু দেখো, যে আমি বলছি মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে মাতৃকোষ এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। সো এই ঘটনাই তো হয়, এবং পাশাপাশি চারিত্রিক বৈশিষ্ট্য, নিউক্লিয়াসের আকার ও প্রকৃতি, সাইটোপ্লাজমের পরিমাণ ইত্যাদি দিক দিয়েও তারা পরস্পরের অনুরূপ হয়। সো ইন টোটালি মাইটোসিসের ক্ষেত্রে ঘটনা কি দাঁড়াইলো, যে মাতৃকোষ যেরকম হয় অপত্য কোষ একই রকম হয়, অর্থাৎ উভয় জিনিস হচ্ছে সমান হয়। সেই কথাটাই হচ্ছে আমি কিন্তু পরবর্তী লাইনে লিখছি, দেখো
পরবর্তী পেজে কি লিখছি যে এই ঘটনাটি অনেকটা একটা সমীকরণের উভয় পক্ষ সমান হওয়ার মতো। একটা সমীকরণে কি থাকে, একটা সমীকরণে নিশ্চয়ই এরকম থাকে যে y ইকুয়াল টু 2x বা y ইকুয়াল টু 4x, y ইকুয়াল টু অর্থাৎ দুই পক্ষ কিন্তু সমান হয়। সমীকরণে যেরকম দুই পক্ষ সমান হয়, এখানেও আমরা দেখতেছি যে মাতৃকোষ এবং অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা সমান হচ্ছে। সো এই জিনিসটা অনেকটা সমীকরণের মতো, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে সমীকরণিক কোষ বিভাজন কিংবা ইকুয়েশনাল সেল ডিভিশন। আর এই মাইটোসিস কোষ বিভাজনটা কোথায় সংঘটিত হয়? সাধারণত দেহকোষে সংঘটিত হয়। সো আমি দেখো এখানে ইন টোটালি আমি কি বুঝাতে যাচ্ছি বা কিভাবে প্রেজেন্ট করলাম জিনিসটা, সেটা একটু খেয়াল করো। আমাকে কি জানতে চাইছিল, আমি যদি একটু জুম আউট করি, আমাকে এখানে কিন্তু প্রশ্নে জানতে চাইছিল যে কোন কোষ বিভাজনকে সমীকরণে কোষ বিভাজন বলা হয় ব্যাখ্যা করো। সো আমি কিন্তু ফার্স্ট লাইনে এক্সাক্ট আনসারটা দিছি, মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়। শেষ, আমি এখানে এক পেয়ে গেলাম। সেকেন্ড প্যারাতে আমি যে জিনিসটা করলাম যে মাইটোসিস কোষ বিভাজনকে কেন সমীকরণিক কোষ বিভাজন বলা হয় সেই জিনিসটা ব্যাখ্যা করলাম। ঠিক আছে, ব্যাখ্যা করে ফার্স্ট সাথে হচ্ছে আরেকটা সুন্দর একটা লাইন লাগাই দিলাম যে মাইটোসিস কোষ বিভাজন জিনিসটা আসলে কোথায় সংঘটিত হয়। দেখো এক্স্যাক্টলি আমি কি কাজ করছি এখানে। দেখো যে ফার্স্টে হচ্ছে আমি মাইটোসিস কোষ বিভাজন সমীকরণিক কোষ বিভাজন বলা হয়, নেক্সট টাইম যে কাজটা করছি যে কেন হচ্ছে সমীকরণিক কোষ বিভাজন বলা হয় সেই জিনিসটা হচ্ছে ব্যাখ্যা করছি। ঠিক আছে, আর লাস্টে লিখছি যে এই ধরনের কোষ বিভাজন সাধারণত দেহকোষে সংঘটিত হয়। এইভাবে যদি আনসার করো ডেফিনেটলি তুমি হচ্ছে খ নাম্বারে কিন্তু 2-এ 2 পাবা। ঠিক আছে, সো আশা করি আমাদের সৃজনশীলের ক কিভাবে লিখতে হবে, খ কিভাবে লিখতে হবে, এই দুইটা জিনিস একদম ক্লিয়ার। আর পাশাপাশি তোমাদেরকে আরেকটা জিনিস দেখায় যে এখন কয়টা বাজে একটু খেয়াল করে, এখানে হচ্ছে ঘড়ি দেখা যায়। ঠিক আছে, এখন বাজে হচ্ছে 6টা। ঠিক আছে, সকাল 6টা। এত শীতের মাঝে ভোরে উঠে সকাল 6টা বাজে তোমাদের ক্লাস নিয়ে দিয়েছি, প্রত্যেকটা জিনিস রেডি করছি একদম ধরো মধ্যরাত থেকে। সো আমি একদম পুরা রাত কিন্তু সজাগ। ঠিক আছে, সো এত পরিশ্রম কাদের জন্য করতেছি? তোমাদের প্রিপারেশন যাতে ভালো হয়। সো তোমরা যদি ফিডব্যাক না জানো যে ভাই আপনার ক্লাস দেখে আমাদের উপকার হইতেছে বা আমরা হচ্ছে অনেক কিছু শিখতে পারতেছি, ভাইয়া কিভাবে জানবো বলো? সো আমার এই ক্লাসগুলো যদি তোমাদের আসলেই উপকারে এসে থাকে, প্লিজ আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো একটা কমেন্ট করো, কমেন্টে জানাও যে ভাই আপনার ক্লাসগুলো আমার ভালো লাগতেছে বা হচ্ছে দেখে উপকৃত হইতেছি, নেক্সটে এরকম ভিডিও বানান। এই কমেন্টগুলো দেখা মাত্র আমার হচ্ছে মনের মাঝে অসম্ভব একটা শক্তি আমি ফিল করি যে মধ্যরাত হোক বা যখনই হোক না কেন আমার ছোট ভাই বোনগুলো আমার জন্য অপেক্ষা করে আছে, তাদের জন্য আমাকে ভিডিও বানাইতে হবে। আর এত সুন্দর করে হচ্ছে ভিডিও তুমি ইউটিউবে খুব কম চ্যানেলে দেখবা, খুব কম চ্যানেল হচ্ছে তোমাকে দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা নিজের অনেক প্রশংসা করে ফেলছি, এবার আমি চলে যাই হচ্ছে সৃজনশীলের গ নাম্বারে। ঠিক আছে, গ জিনিসটা কি? গ জিনিসটা হচ্ছে প্রয়োগ। অর্থাৎ এখানে দেখা হয় যে উদ্দীপকের সাথে মিল রেখে কোনো একটা কিছুর বর্ণনা, কোনো একটা কিছুর ব্যাখ্যা, কোনো একটা কিছুর চিত্র অঙ্কন, কোনো একটা কিছুর বৈশিষ্ট্য, এই টাইপের প্রশ্নগুলো সাধারণত বায়োলজির ক্ষেত্রে গতে আসে। ঠিক না, গতে সাধারণত কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে চিত্র আসে, গতে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে হচ্ছে চিত্র আসে। যদি প্রশ্নে জিজ্ঞাসা করে যে চিত্র আঁকো, তাহলে ডেফিনেটলি চিত্র আঁকতে হবে, চিত্রের জন্যই 2 নাম্বার মনে রাখবা। আর যদি হচ্ছে চিত্র নাও আঁকতে বলে, তারপরও যদি তুমি মনে করো যে এটার সাথে রিলিভেন্ট, এটার সাথে যাই এরকম একটা চিত্র আমি পারি, তাহলে পরীক্ষার হলে অবশ্যই চেষ্টা করবা চিত্র এঁকে দিয়ে আসতে। বায়োলজির টিচার মাত্র আমি নিজেই হচ্ছে যদি খাতা দেখি, আমি ডেফিনেটলি হচ্ছে কি করবো, যে স্টুডেন্টে হচ্ছে একটু সুন্দর করে চিত্র আঁকছে, অ্যাটলিস্ট চেষ্টা করছে সুন্দর করে আঁকার, তাকে কিন্তু আমি ডেফিনেটলি মার্কস বেশি দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, ভুগে চুকি চিত্র না, যেটা চাইছে ওইটা চিত্র আঁকতে। ঠিক আছে, আশা করি এই জিনিসটা তোমরা খেয়াল রাখবা। এবার আসো গতে যে 3 মার্কস থাকে, গতে যে 3 মার্কস থাকে, সেই 3 মার্কস অর্থাৎ প্রয়োগের মার্কসগুলো কিভাবে ডিভাইডেড। এই যে কথাগুলো বলতেছি সেগুলো কিন্তু শিক্ষকদের, যারা হচ্ছে প্রাইমারি টিচার বা হচ্ছে হাই স্কুলের টিচার, তাদেরকে কিন্তু শেখানো হয়। তুমি তোমার স্কুলের যে বায়োলজি টিচার আছে তাকে জিজ্ঞাসা করো, তাকে যখন ট্রেনিং দেওয়া হয়েছিল তখন তাকে কিন্তু এইভাবে শেখানো হয়েছে যে এটার জন্য সে যদি এটা লিখতে পারে তাহলে 1 দিবেন, এটার জন্য লিখতে পারলে তাকে 2 দিবেন, এটার জন্য লিখতে পারলে তাকে 3-এ 3ই দিবেন। এরকম ভাবে কিন্তু পার্ট বাই পার্ট হচ্ছে নাম্বার তোমার হচ্ছে ভাগ করা থাকে। সো গতে যে প্রয়োগের জন্য যে 3 মার্কস আছে, সেটার মাঝে হচ্ছে সারা চান তুমি হচ্ছে 3টা প্যারা করে লিখো। সারা কি চান? তুমি হচ্ছে যখন আনসার দিবা, গয়ের জন্য যখন আনসার দিবা, তখন তুমি হচ্ছে 3টা প্যারা করে লিখো, 3টা প্যারা করে লিখো। ঠিক আছে, সো এই 3টা প্যারার মাঝে প্রথম যে প্যারা অর্থাৎ প্রয়োগের যে জ্ঞান, সেই জ্ঞানে তোমাকে কি করতে হবে? জ্ঞানে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন। অর্থাৎ স্যার উদ্দীপকের যে জিনিসটা জানতে চাইছে সেটা যে তুমি ধরতে পারছো, প্রশ্নটা যে তুমি বুঝতে পারছো, সেই জিনিসটা স্যারকে দেখাইতে হবে। ঠিক আছে, সো দেখো এখানে কি আছে, এখানে কি বলছে দেখো, আমি যেটা আনসার করতেছি যে উদ্দীপকের এ অংশের কোষ বিভাজনের যে ধাপে ক্রোমোজোমগুলা সবচেয়ে খাটো মোটা হয় সেই ধাপটি ব্যাখ্যা করুন। সো উদ্দীপকের এ কোনটা? উদ্দীপকের এ হচ্ছে এটা, এই জিনিসটা কি? এটা হচ্ছে মাইটোসিস। সো এ হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন, এবং সেই মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমগুলা সর্বাধিক খাটো মোটা হয় সেটা হচ্ছে মেটাফেজ ধাপ। সো তুমি যদি এই প্রশ্নটা দেখা মাত্রই মেটাফেজের বর্ণনা লেখা শুরু করো, চিত্র আঁকা শুরু করো, তাহলে কিন্তু হবে না।
শুরুতে কি করতে হবে? শুরুতে করতে হবে যেটা, সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন। স্যার আপনি যে প্রশ্নটা করছেন সেটা আমি ধরতে পারছি, এই জিনিসটা স্যারকে বোঝাইতে হবে। কিভাবে বোঝানো লাগবে চলো আমরা দেখি। ঠিক আছে, আমি সুন্দর করে দেখাই। সো এই যে দেখো, গ নাম্বার লিখছি আমি। গ নাম্বারে ফার্স্টে আমি কি কাজ করছি? ফার্স্টে হচ্ছে আইডেন্টিফিকেশনের কাজটা কিন্তু করে ফেলছি। দেখো, উদ্দীপকের এ অংশে মূলত মাইটোসিস কোষ বিভাজনকে দেখানো হয়েছে, যার মেটাফেজ ধাপে ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো মোটা হয়। সো এই কথাটা কিন্তু আমি লিখছি। এই কথাটা দেখা মাত্রই স্যার বুঝবে যে এই স্টুডেন্টটা প্রশ্নটা ধরতে পারছে। সো এই ধরতে পারাটাই হচ্ছে গয়ের জ্ঞান। এই জিনিসটা তুমি যদি করতে পারো তাহলে গতে তুমি অলরেডি কি পেয়ে গেছো? 1 কিন্তু পেয়ে গেছো। গয়ের মাঝে হচ্ছে 3 মার্কস, 3 মার্কসের মাঝে 1 মার্কস কিন্তু তুমি জাস্ট এই কাজটা করলে কিন্তু পেয়ে যাবা। আচ্ছা, নেক্সট দেখি আমরা আর কি আছে। সেকেন্ড যে ধাপ, সেকেন্ড যে প্যারা, সেই প্যারাতে হচ্ছে অনুধাবন, প্রয়োগের অনুধাবন। প্রয়োগের অনুধাবনে কি লিখতে হবে? সাপোর্টিভ লাইন বা হচ্ছে কিওয়ার্ড ধরে এক্সটেনশন, অর্থাৎ তুমি যে আনসারটা দিছো সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ আরেকটা লাইন লিখতে হবে বা হচ্ছে সামঞ্জস্যপূর্ণ আরেকটা প্যারা লিখতে হবে। অথবা তোমার যে উত্তরটা আছে সেই উত্তরের মাঝে যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ড ধরে একটু বর্ণনা করতে হবে। যেমন ফর এক্সাম্পল দেখো, এখানে আমি কি কাজ করছি, যে এখানে আমরা কি দেখছি? উদ্দীপকের এই অংশে মূলত মাইটোসিস কোষ বিভাজনকে দেখানো হয়েছে, যার মেটাফেজ ধাপে ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটোমোটা হয়। সো এখানে আমার কিওয়ার্ড কোনটা? কিওয়ার্ড হচ্ছে মেটাফেজ। সো এই মেটাফেজ ধরে আমি পরের প্যারাটাতে লিখবো। দেখো, মেটাফেজ ধরে আবার আনসার করতে হবে যে মেটাফেজ হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের তৃতীয় ধাপ। অপর পৃষ্ঠায় এই ধাপটির চিত্র অঙ্কন করা হলো। সো এই কথাটা লিখে তারপর তুমি চিত্র অঙ্কন করবা। তাহলে আমি ফার্স্টে কি করলাম? ফার্স্টে আমি চিহ্নিত করলাম, আইডেন্টিফিকেশন করলাম যে স্যার আপনি যে প্রশ্নটা করছেন সেটা আমি ধরতে পারছি, 1 পেয়ে গেলাম। সেকেন্ডলি ওই আনসারের মাঝে যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ড ধরে আমি একটু বর্ণনা করলাম যে মেটাফেজ ধাপটা হচ্ছে মাইটোসিসের তৃতীয় ধাপ। নিম্নে বা অপর পৃষ্ঠায় এই ধাপটির চিত্র অঙ্কন করা হলো। টান দিলাম, টান দিয়ে এরপর আমি চিত্রটা আঁকলাম। ডিরেক্ট চিত্র আঁকলে হবে না, এরকম ভাবে টান দিয়ে দুইটা কথার মাঝে চিত্রটা দিতে হবে, তাহলে দেখতে এই জিনিসটা কিন্তু সুন্দর হয়। দেখো আমার চিত্র কি খুব সুন্দর হয়েছে? অনেক বেশি জোশ হয়েছে না? কিন্তু ঠিক আছে, একদম নর্মাল একটা চিত্র কিন্তু আমি আঁকছি। কিন্তু দেখো এই চিত্রটা দেখে কিন্তু বুঝতে পারতেছো যে এটা কলমের আঁকা না। এই জিনিসটা কি দিয়ে আঁকছি? আমি পেন্সিল দিয়ে আঁকছি, যে কারণে বোর্ডের মাঝে একটু অস্পষ্ট লাগতেছে। আসলে কিন্তু এই জিনিসটা কিন্তু আমি যখন খাতায় লিখছি তখন কিন্তু স্পষ্টই ছিল। সো এই যে জিনিসটা, এটার মাঝে কি আমি দেখাইছি? দেখো, মেটাফেজ ধাপের মেইন ফিচারগুলো দেখাইছি। মেটাফেজ ধাপে এই যে স্পিন্ডল যন্ত্র তৈরি হয় সেটার মাঝে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল বরাবর বিন্যস্ত থাকে। সো আমি চিত্রটা যেটা আঁকছি সেটা মোটামুটি স্পষ্ট করে আঁকার চেষ্টা করছি। তোমাদের এখানে হয়তোবা শো করতেছে যে স্পষ্ট না, বাট খাতার মাঝে যেটা আমি আঁকছি আমি 100% শিওর দিয়ে বলতে পারি যে ওই চিত্রটা স্পষ্ট ছিল। ঠিক আছে, সো স্পষ্ট করে আমি চিত্রটা আঁকছি, কোনো হিজিবিজি নাই এখানে। সেকেন্ডলি সেটা আমি কিন্তু লেবেলিং করছি, অর্থাৎ এই চিত্রের মাঝে কোন পার্টটার নাম কি সেই জিনিসটা কিন্তু লেখার চেষ্টা করছি। ঠিক আছে, যেমন এটা মেরু, এটা আমার স্পিন্ডল যন্ত্র, এটা ট্রাকশন ফাইবার। যেই তন্তুর সাথে স্পিন্ডল যন্ত্রের যেই তন্তুর সাথে ক্রোমোজোম লাগানো থাকে সেই তন্তুটাকে বলা হয় ট্রাকশন ফাইবার। এরপর এই যে অঞ্চলটা সেটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল, এটা ক্রোমোজোম। আর নিচে অবশ্যই আমি কি লিখলাম? চিত্র, মেটাফেজ। সো চিত্র অঙ্কনের ক্ষেত্রে জাস্ট এই 3-4টা স্টেপ ফলো করলে কিন্তু হয়। চিত্রটাকে স্পষ্ট হইতে হবে, চিত্রের মাঝে কোনো কাটাকুটি থাকা যাবে না, চিত্রের লেভেলিং ঠিক থাকতে হবে, এবং সবশেষে চিত্রের নিচে গিয়ে তুমি লিখবা যে কোন জিনিসের চিত্র তুমি আঁকছো। দ্যাটস ইট। ঠিক আছে, এই জিনিসটা করতে পারলেই আমার কিন্তু চিত্রে আমি কিন্তু ফুল মার্কস পেয়ে যাব। সো অনুধাবন অংশে, প্রয়োগের অনুধাবন অংশে আমার যে 1 মার্কস, সেই 1 মার্কসের জন্য ভাইয়া কী কাজ করলাম? আমি কিন্তু এখানে খুব সুন্দর একটা ট্রিক খাটাইলাম। যে ফার্স্টে আমি বললাম যে উদ্দীপকের এ অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনের মাঝে এখানে মেটাফেজের কথা বলা হয়েছে। ঠিক আছে, মেটাফেজ ধাপের কথা বলা হয়েছে। সো এরপর মেটাফেজ সংক্রান্ত আরেকটা লাইন লিখলাম, আরেকটা লাইন লিখে তারপর চিত্রটা আঁকলাম। ঠিক আছে, মেটাফেজ সংক্রান্ত আরেকটা লাইন লিখলাম, লিখে তারপর চিত্রটা আঁকলাম। সো আমার কিন্তু প্রয়োগের 2 নাম্বার কিন্তু আমি ডেফিনেটলি পেয়ে যাব। এখানে কিন্তু ডেফিনেটলি পেয়ে যাবো, এখানে কোনো সন্দেহের কোনো অবকাশই নাই, যেহেতু আমি চিত্রটা সুন্দর করে আঁকছি এবং চিত্রের লেবেলিং সব কিছু ঠিক আছে। ঠিক আছে, এবং শুরুর দিকে একটা সাপোর্টিভ লাইনও ছিল। ডেফিনেটলি আমি এখানে 2 কিন্তু পেয়ে যাবো। 3-এর মাঝে 2 কিন্তু আমার অলরেডি কনফার্ম। এবার লাস্টে কি করতে হবে? লাস্টে মূল আনসার দিতে হবে। লাস্টে আমার মূল আনসার দিতে হবে। উদ্দীপকের রেফারেন্স টেনে মূল উত্তর দিতে হবে। আনসারটা দেখলেই মোটামুটি বুঝে যাবা তুমি। দেখো আমার প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা আমি আবার চলে যাই। প্রশ্নটা ছিল যে উদ্দীপকের এ অংশের কোষ বিভাজনের যেই ধাপে ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটোমোটা হয় সেই ধাপটা ব্যাখ্যা করো। অর্থাৎ মেটাফেজের ব্যাখ্যা চাইছি। আমরা ফার্স্টে বললাম জিনিসটা মেটাফেজ, পরবর্তীতে মেটাফেজের চিত্র আঁকলাম। এবার থার্ড স্টেপে গিয়ে আমরা মেটাফেজের বর্ণনাটা লিখবো, ব্যাখ্যাটা লিখবো। ওইটা করতে পারলেই আমি 3-এ 3 পেয়ে যাবো। দেখো
তুমি এবার তোমার কাছে আশা করি মেক সেন্স করতেছে যে কেন আমাকে 3-3 দিবে, এইভাবে লিখলে আমি কেন 3-3 পাবো না? ডেফিনেটলি পাবো। দেখো আমি এরপর 3 নাম্বার যে প্যারা আছে চিত্রটা আঁকলাম, চিত্র আঁকার পর 3 নাম্বার প্যারাতে গিয়ে আমি লিখলাম নিম্নে মেটাফেজ ধাপটি ব্যাখ্যা করা হলো। এই জিনিসটা লিখে তারপর হচ্ছে আমি পয়েন্ট আকারে মেটাফেজের যে ঘটনাগুলো আছে সেগুলো ব্যাখ্যা করলাম। যেমন 1 নম্বরে আমি লিখলাম যে এই ধাপের শুরুতে ক্রোমোজোমগুলা স্পিন্ডল যন্ত্রে বিষুবীয় অঞ্চল বরাবর বিন্যস্ত হয়। এই ধাপে ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো মোটা ও স্পষ্ট হয়। প্রতিটি ক্রোমোজোমের ক্রোমাটিড দুটির আকর্ষণ কমে যায় এবং বিকর্ষণ শুরু হয়। আর পাশাপাশি হচ্ছে এই ধাপের শেষের দিকে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়। এই ধাপে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে। অর্থাৎ মেটাফেজ ধাপের যে ঘটনাগুলো আছে সেগুলো আমি গদ আকারে লিখলাম না। গদ আকারে লিখলে স্যারের পড়তে কষ্ট হইতো, আমি স্যারের কষ্ট কমাই দিলাম। আমি কি করলাম, পয়েন্ট আকারে লিখলাম। সো স্যার আমার থেকে এক্স্যাক্টলি যে জিনিসটা চাই আমি ওই জিনিসটাই ডেলিভার করলাম। স্যারে আমাকে হচ্ছে 3-3 দিবে না বলো? এভাবে যদি কোনো স্টুডেন্ট তোমাকে হচ্ছে প্রেজেন্ট করতো তুমি ডেফিনেটলি 3-3 দিতা, ঠিক আছে? তুমি যদি টিচার হইতা তুমি কিন্তু ডেফিনেটলি 3-3 দিতা। সো গতে 3-3 পাওয়ার মেইন সিক্রেট কিন্তু তোমাদেরকে আমি বলে দিলাম, ঠিক আছে? একদম ওপেন সিক্রেট। ফার্স্টে যে কাজটা করতে হবে আইডেন্টিফিকেশন, প্রশ্নে যেটা চাইছি সেটা আমি ধরতে পারছি সেটা বুঝাইতে হবে। সেকেন্ডলি সাপোর্টিভ একটা লাইন লিখো, অর্থাৎ উপরের প্যারাতে যে কথাটা লিখছো সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ একটা লাইন লিখো। থার্ড প্যারাতে গিয়ে এক্স্যাক্টলি যেটা চাইছে ওটার বর্ণনা দাও, ঠিক আছে? তাহলে কিন্তু তুমি হচ্ছে 3-3 পেয়ে যাবা। আশা করি হচ্ছে সৃজনশীল কিভাবে লিখতে হবে সেটার থিওরি বোঝানোর পাশাপাশি আমি যে সৃজনশীলটা কষ্ট করে এই বুড়া বয়সে হচ্ছে লিখলাম, লিখে যে তোমাদেরকে দেখাইছি, ঠিক আছে? প্র্যাকটিক্যালি যে আমি দেখাইছি যে কীভাবে হচ্ছে আনসারগুলো করতে হয়, তার মাধ্যমে তোমরা একদম রিলেট করতে পারছো যে পরীক্ষার হলে এক্স্যাক্টলি আমাকে কী করতে হবে, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু অন্য কোনো ইউটিউব চ্যানেলে তুমি সহজে পাবা না, ঠিক আছে? হয় হচ্ছে তোমাকে কিছু গাইডলাইন দিয়ে হচ্ছে বিদায় করে দিছে, অথবা হচ্ছে জাস্ট সৃজনশীল কীভাবে লিখতে হয় লেখা দেখা দিছে, বাট ব্যাখ্যা করছে না যে এটা আসলে কেন লিখতে হবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাখ্যা, ঠিক আছে? বুঝছো? আশা করি হচ্ছে বুঝতে পারছো। সো গতে হচ্ছে আমি ওভারঅল বলবো যে 1.5 পেজ লিখবা, এর থেকে বেশি লেখার দরকার নাই, বা তুমি 2 পেজ লিখতে পারো সর্বোচ্চ। গতে হচ্ছে 1.5 থেকে 2 পেজ লিখবা। আমার আনসারটা যদি খেয়াল করো, আমার আনসারটা মনে হয় 2 পেজের মতো হবে, যেহেতু আমার লেখা একটু বড় বড় আর এখানে চিত্র ছিল, সে কারণে হচ্ছে হয়তো 2 পেজের কাছাকাছি গেছে। সো ওভারঅল দেখো আমরা এই পর্যন্ত কিন্তু শেষ করলাম ক খ গ কিভাবে আনসার করতে হবে। কতে আমি ডিরেক্টলি সংজ্ঞাটা লিখে দিলাম। খতে দেখো, খতে আমার যে ফার্স্ট পেজ ছিল সেই ফার্স্ট পেজের কিছু অংশ নিছে এবং সেকেন্ড পেজের কিছু অংশ নিছে। সেকেন্ড পেজের অর্ধেক পর্যন্ত এসে কিন্তু আমার খ শেষ হয়ে গেছে। এবার গতে আমি ওই জিনিসটা থেকে শুরু করলাম। শুরু করার পর দেখো গ কিন্তু আমার এই যে মোটামুটি কিন্তু 2 পেজের ভিতরে কিন্তু শেষ হয়ে গেছে, ঠিক আছে? 2 পেজ বা 1.5 পেজের ভিতরে কিন্তু আমার গ শেষ। এরপর আমি স্টার্ট করব হচ্ছে ঘ। তো এখন দেখো আমরা হচ্ছে চলে যাই ঘতে। ঘ মানে হচ্ছে উচ্চতর দক্ষতা। উচ্চতর দক্ষতা ঘতে কি আসে? উদ্দীপকের যে কোনো 2টা বস্তুর মাঝে তুলনা আসে, অথবা 2টা বস্তুর মাঝে সাদৃশ্য আসে, অথবা উদ্দীপকের যে কোনো একটা কিছুর পরিবেশের প্রভাব কীরকম, গুরুত্ব কীরকম, ভূমিকা কীরকম, বিশ্লেষণ করো, মতামত দাও। এই টাইপের প্রশ্নগুলাই সাধারণত কিন্তু আমার ঘতে আসে। ঘতে সাধারণত কিন্তু বায়োলজিতে এই টাইপের জিনিসগুলো কিন্তু আসে। আর এই ক্ষেত্রে কিন্তু নর্মালি কোনো ধরনের চিত্র আসে না, ঠিক আছে? ঘতে সাধারণত কোনো ধরনের চিত্র আসে না, বাট যদি তুমি দিতে পারো সময় মেনটেন করে তাহলে কিন্তু বেটার, ঠিক আছে? বায়োলজির ক্ষেত্রে চিত্র ইজ অলওয়েজ অ্যাপ্রিসিয়েবল যতক্ষণ না তুমি এই জিনিসটা সময় মেনটেন করে দিতেছো এবং ঘতে দিতেছো। খতে জীবন ও চিত্র আঁকবা না, কতে তো প্রশ্নই ওঠে না, ঠিক আছে? সো ওই জিনিসটা মেনটেন করবা। গ এবং ঘতে হচ্ছে তুমি চিত্র দিতে পারলে, রিলিভেন্ট চিত্র দিতে পারলে হচ্ছে মার্কসটা কিন্তু বেশি আসবে। ঘ মানে হচ্ছে উচ্চতর দক্ষতা, 4 মার্কস, 4টা প্যারা হবে। সেই 4টা প্যারাতে কি কি থাকবে আশা করি আমার বুদ্ধিমান স্টুডেন্টরা অলরেডি বুঝে গেছো। জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা। সো উচ্চতর দক্ষতার জন্য টোটাল 4 মার্ক। সেই 4 মার্ক হচ্ছে জ্ঞানের জন্য 1 মার্ক, অনুধাবনের জন্য 1 মার্ক, প্রয়োগের জন্য 1 মার্ক, উচ্চতর দক্ষতার জন্য আরেক মার্ক, ঠিক আছে? সো এখন দেখো এই জিনিসটা কিভাবে লিখতে হবে। প্রথম কথা যে উচ্চতর দক্ষতার আনসারের জন্য একদম ফার্স্ট প্যারাতে আবারও কি করতে হবে? আইডেন্টিফিকেশন করতে হবে। সো স্যারকে বোঝাও যে প্রশ্ন তুমি ধরতে পারছো। কিভাবে বুঝাইতে হবে? যে স্যার মিয়া আমাকে বেশি মার্কস দেন, আমি খুবই ভালো স্টুডেন্ট, জাস্ট আমার চেহারা দেখতেছেন না দেখে বুঝেছেন আমি কত সুন্দর। আচ্ছা দেখো এখানে হচ্ছে ঘ নাম্বারে কি চাইছে যে ক্রোমোজোমের সমতা রক্ষায় বি অংশের ভূমিকায় মুখ্য বিশ্লেষণ করো। এই টাইপের প্রশ্নটি সাধারণত ঘ নাম্বারে আসে। সো এখানে দেখো বি অংশের ভূমিকায় মুখ্য, বি অংশটা কি ওই জিনিসটা ধরতে পারাটাই হচ্ছে আমার ঘয়ের জ্ঞান, ঠিক আছে? সো বি জিনিসটা কি? বি হচ্ছে আমাদের মায়োসিস কোষ বিভাজন। যেহেতু 2n সংখ্যক ক্রোমোজোম থেকে n হইতেছে, ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাইতেছে, সুতরাং এটা কি? বি অংশটা হচ্ছে মায়োসিস কোষ বিভাজন। সো এ বা মিওসিস কোষ বিভাজন, ঠিক আছে? মায়োসিস মিওসিস দুইটাই কিন্তু কারেক্ট, ঠিক আছে? এরকম ভাইবো না যে সৌরভ ভাই হচ্ছে মূর্খ না, ঠিক আছে? মিওসিস মায়োসিস দুইটাই কারেক্ট। এইচএসতে উঠো জেনে যাবা। আচ্ছা চলো আমরা এখন দেখি যে এই জিনিসটা কিভাবে আনসার করতে হবে। সো আমাদের প্রশ্নটা আবার বলি কি ছিল? যে ক্রোমোজোমের সমতা রক্ষায়
বি অংশের ভূমিকায় মুখ্য। সো এইটা কিভাবে আমরা আনসার করব, ফার্স্টে যে জিনিসটা লিখবো, ঘ লিখে ফার্স্টে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে উদ্দীপকের বি অংশের দ্বারা মূলত মিওসিস কোষ বিভাজনকে বোঝানো হয়েছে, ক্রোমোজোমের সমতা রক্ষায় যার ভূমিকা মুখ্য। একদম পারফেক্টলি যেটা প্রশ্ন করছে সেটার সাথে মিল রেখে আমি আনসার দিছি না, শেষ কি হয়ে গেল, এখানে কিন্তু আমি 4-এর মাঝে কিন্তু 1 পেয়ে গেলাম। ঠিক আছে, আমি ধরতে পারছি, স্যারে বুঝিয়ে দিলাম যে স্যার উদ্দীপকের বি অংশের দ্বারা মূলত মিওসিস কোষ বিভাজনকে বোঝানো হয়েছে, যেটা কিনা ক্রোমোজোমের সমতা রক্ষায় মানে যার ভূমিকা হচ্ছে মুখ্য। সো এই জিনিসটা কিন্তু আমি ধরে তারে দেখাই দিলাম যে স্যার আমি কিন্তু প্রশ্নটা ধরতে পারছি। সেকেন্ডলি আমাকে কি করতে হবে, যে অনুধাবন, উচ্চতর দক্ষতার অনুধাবন পার্টে আমাকে জিজ্ঞাসা করতে হবে যে কিওয়ার্ডটা এক্সপ্লেন করা। অর্থাৎ এখানে আমরা কি ইন্ট্রোডিউস করলাম, মিওসিস কোষ বিভাজনের কথা ইন্ট্রোডিউস করলাম। এবার তুমি খ নাম্বার প্যারাতে, সেকেন্ড প্যারাতে মিওসিস কোষ বিভাজন কাকে বলে সেই সংজ্ঞাটা লিখে দাও, তাহলে কিন্তু হয়ে গেল। ঠিক আছে, কি করো, সংজ্ঞাটা লিখে দাও, নতুন যারা ইন্ট্রোডিউস করলা সেই জিনিসটা ব্যাখ্যা দাও। এখন দেখো আমরা এখানে কাকে ইন্ট্রোডিউস করলাম, উদ্দীপকের বি অংশের দ্বারা মূলত মিওসিস কোষ বিভাজনকে বোঝানো হয়েছে। সো মিওসিসকে আমরা ইন্ট্রোডিউস করলাম, এখানে মিওসিস হচ্ছে আমাদের কিওয়ার্ড। এবার আমরা হচ্ছে সেকেন্ড প্যারাতে যে জিনিসটা বলবো, যে ধরনের কোষ বিভাজনের ক্ষেত্রে নিউক্লিয়াস 2 বার এবং ক্রোমোজোম 1 বার বিভক্ত হয়, তার ফলে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায়, তাকে মিওসিস কোষ বিভাজন বলা হয়। সো ফার্স্টে আমি কি করলাম, ঘয়ের শুরুতে আমি বললাম যে এই জিনিসটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন, স্যার আমি প্রশ্ন ধরতে পারছি। সেকেন্ড প্যারাতে আমি বললাম যে মিওসিস কোষ বিভাজনের সংজ্ঞাটা কি, বা মিওসিস কোষ বিভাজন বলতে আসলে কি বোঝানো হয় সেই জিনিসটা কিন্তু আমি লিখলাম। বাস, আমি কিন্তু হচ্ছে 4-এর মাঝে 2 কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, ডেফিনেটলি পেয়ে যাবো, এখানে কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। ঠিক আছে, ডেফিনেটলি তুমি কিন্তু এখানে পেয়ে যাবা। আর পাশাপাশি এটা সংক্রান্ত আরও কিছু কথাবার্তা লিখতে পারো, যেমন এ ধরনের বিভাজন মূলত জীবের জনন কোষ বা গ্যামেট সৃষ্টির সময় জনন মাতৃকোষে ঘটে। এছাড়া সপুষ্পক উদ্ভিদের পরাগধানী ও ডিম্বকে এবং উন্নত প্রাণীদেহের শুক্রাশয় ও ডিম্বাশয়ে এই বিভাজন পরিলক্ষিত হয়। সো এগুলো হচ্ছে এক্সট্রা কথাবার্তা, তোমার যদি হচ্ছে এগুলো মনে থাকে তাহলে লিখতে পারো, কোনো সমস্যা নাই। অথবা হচ্ছে কি লিখবা, যে মায়োসিস কোষ বিভাজনের বা মিওসিস কোষ বিভাজনের সংজ্ঞাটা লিখে দিলা, তাইলেও কিন্তু হবে। ঠিক আছে, সো আমার কিন্তু উচ্চতর দক্ষতার মাঝে যে অনুধাবন পার্টটা আছে সেটা কিন্তু আমি লিখে ফেললাম। এবার উচ্চতর দক্ষতার মাঝে কি আসবে, প্রয়োগ পার্টটা আসবে। প্রয়োগ পার্টে আমাদের কি করতে হবে, সেই প্রয়োগ পার্টে এবার হচ্ছে তুমি মেইন আনসারটা দাও। মেইন আনসারের মাঝে কিভাবে দিবা, মেইন আনসারের মাঝে তুমি যদি হচ্ছে পার্থক্য চাই, তুলনা চাই, ছক আকারে দিবা। যদি হচ্ছে তোমার বৈশিষ্ট্য বর্ণনা চাই তুমি পয়েন্ট আকারে দিবা। যদি হচ্ছে চিত্র চাই তাহলে হচ্ছে চিত্র এঁকে হচ্ছে তুমি এই জিনিসটা এক্সপ্লেন করবা। তো আমাদের ক্ষেত্রে প্রশ্নটা কি ছিল, ক্রোমোজোমের সমতা রক্ষায় মিওসিস কোষ বিভাজনের ভূমিকা। সো ক্রোমোজোমের সমতা রক্ষায় মিওসিস কোষ বিভাজন কিভাবে ভূমিকা পালন করে সেই জিনিসটা এবার হচ্ছে তুমি 3 নাম্বার প্যারাতে এক্সপ্লেন করো। ঠিক আছে, এই যে দেখো আমি কিভাবে লিখছি, মিওসিস কোষ বিভাজনে একটি কোষ পরপর 2 বার বিভাজিত হয়। প্রথম বিভাজনকে মিওসিস 1 বা মিওটিক কোষ বিভাজন বলা হয়। এই ধাপেই মূলত ক্রোমোজোম সংখ্যার হ্রাসটা ঘটে। এই ধাপেই মূলত কি হয়, ক্রোমোজোম সংখ্যা হ্রাস ঘটে এবং ডিপ্লয়েড জনন মাতৃকোষ বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড জনন কোষ অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণুর সৃষ্টি হয়। ঠিক আছে, আমি তোমরা জানি যে যারা হচ্ছে এই চ্যাপ্টারটা পড়ো নাই তাদের কাছে একটু মানে আনরিলেটেবল লাগতেছে। সো আমি জিনিসটা বুঝাই দিই যে মায়োসিস কোষ বিভাজন কিভাবে হচ্ছে ক্রোমোজোমের সমতাটা রক্ষা করে। জনন মাতৃকোষে সাধারণত মায়োসিস হয়। সো জনন মাতৃকোষ কিরকম, 2n, তার ভিতরে যখন মায়োসিস হয় তখন কি হয়, যে শুক্রাণু বা ডিম্বাণু তৈরি হয় তারা হয়ে যায় n। সো পিতার দেহ এই জিনিসটা হয়, মাতার দেহ কিন্তু তার দেহে যখন ডিম্বাণু তৈরি হয় তখনও কিন্তু এই জিনিসটা হয়। সো দেখো, পিতার দেহে যখন শুক্রাণু তৈরি হইতেছে তখন মায়োসিস হয়ে n হইতেছে, মাতার দেহেও যখন ডিম্বাণু তৈরি হইতেছে তখন কিন্তু মায়োসিস হয়ে n হইতেছে। এই শুক্রাণু আর ডিম্বাণু যখন মিলিত হয়ে সন্তান সৃষ্টি করে তখন সন্তানের দেহে ক্রোমোজোম সংখ্যা আবার কি হয়ে যায়, n + n = 2n। তাহলে পিতামাতার দেহের ক্রোমোজোম সংখ্যা এবং সন্তানের দেহের ক্রোমোজোম সংখ্যা কিন্তু সমান থাকলো, চেঞ্জ হইল না। চেঞ্জ হলে কিন্তু অন্য প্রজাতি হয়ে যাবে, ঠিক না? সো এই কাজটাই কিন্তু করতেছে হচ্ছে মিওসিস কোষ বিভাজন। যখন জনন কোষ সৃষ্টি হইতেছে অর্থাৎ শুক্রাণু ডিম্বাণু তৈরি হইতেছে তখন ক্রোমোজোম সংখ্যাটা আস্তে করে হ্রাস করে দিল। এবার দুইটা হচ্ছে nn মিলে হচ্ছে যখন সন্তান সৃষ্টি হয় সন্তানের দেহের ক্রোমোজোম সংখ্যা এবং পিতামাতার দেহের ক্রোমোজোম সংখ্যা কিন্তু সমান থাকে। ঠিক আছে, এই জায়গাতে মিওসিস না হয়ে, এবার প্রশ্নের বাইরে গিয়ে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি যে এই জায়গাতে যদি মিওসিস না হইতো, ক্রোমোজোম সংখ্যা যদি হ্রাস না পাইতো তাহলে ঘটনা কি হইতো ভাইয়া? দেখো তো, যে এখানে ধরো হচ্ছে মাইটোসিস হয়েছে, ধরো কি হয়েছে, মাইটোসিস হয়েছে। সো মাইটোসিসের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা সেম থাকে। সো পিতার দেহে যে শুক্রাণু তৈরি হবে সেই শুক্রাণু হবে 2n, মাতার দেহে যে ডিম্বাণু তৈরি হবে সেই ডিম্বাণু হবে 2n। এই 2n মিলে যখন হচ্ছে সন্তান সৃষ্টি হবে সন্তানের দেহের ক্রোমোজোম সংখ্যা হয়ে যাবে কত? হয়ে যাবে কিন্তু 4n। আর 4n হইলে সন্তানের দেহের ক্রোমোজোম সংখ্যা বেড়ে গেল না?
তখন কিন্তু এই প্রজাতি আর টিকবে না, ঠিক আছে, প্রজাতি কিন্তু বিলুপ্ত হয়ে যাবে। সো মায়োসিস কোষ বিভাজন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মায়োসিস কোষ বিভাজন ক্রোমোজোম সংখ্যা হ্রাস করে দেয়, হ্রাস করে দেওয়ার ফলে হচ্ছে প্রজাতিতে ক্রোমোজোম সংখ্যা কিন্তু সমান থাকে। ওই জিনিসটাই হচ্ছে ক্রোমোজোম সমতা, আর ওই কথাগুলোই হচ্ছে আমাদের এখানে হচ্ছে আনসার দিয়ে বোঝাইতে হবে, ঠিক আছে। সো দেখো এই জিনিসটা আমি কিভাবে বলছি, যে যখন হচ্ছে শুক্রাণু ডিম্বাণু তৈরি হয় তখন মেয়োসিস কোষ বিভাজন ওই ক্রোমোজোম সংখ্যাকে কমায় দেয়, হ্রাস করে দেয়। হ্রাস করে দেওয়ার ফলে পরবর্তীতে এই শুক্রাণু ডিম্বাণু যখন আবার মিলিত হয়ে সন্তান তৈরি করে, তখন সন্তানের দেহের ক্রোমোজোম সংখ্যা পিতামাতার ক্রোমোজোম সংখ্যার অনুরূপ হয়, অর্থাৎ প্রজাতিতে ক্রোমোজোম সংখ্যার কিন্তু সমতা বিধান হয়, ঠিক আছে। সো দেখো এক্স্যাক্টলি কিন্তু এই জিনিসটাই তারা হচ্ছে আমাদের থেকে এক্সপেক্ট করছিল। তারা যে প্রশ্নটা করছিল ঘ নাম্বারে, যে ক্রোমোজোমের সমতা রক্ষায় বি অংশের ভূমিকাই মুখ্য, বা মায়োসিস কোষ বিভাজনের ভূমিকাই মুখ্য। কিভাবে মায়োসিস কোষ বিভাজন এখানে ভূমিকা পালন করে সেই জিনিসটা কিন্তু তারা জানতে চাইছিল, ঠিক না। সো ওই ব্যাখ্যাটাই কিন্তু আমরা হচ্ছে 3 নাম্বার প্যারাতে সুন্দর করে দিয়ে দিলাম, যে এই কারণে হচ্ছে মিয়োসিস কোষ বিভাজন এক্ষেত্রে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা বা মুখ্য ভূমিকা পালন করে। এবার 4 নাম্বার কি করতে হবে, 4 নাম্বার আমাদের কি করতে হবে, দেখো ফাইনাল একটা ভার্ডিক্ট দিতে হবে। ফাইনাল ভার্ডিক্ট মানে কি, আলটিমেটলি সব মিলে ঝিলে কি রেজাল্ট আসলো সেটা বলতে হবে, ঠিক আছে। সামগ্রিক বিষয়টাই তোমার বিশ্লেষণে আলটিমেটলি কি বের হয়ে আসছে সেই জিনিস দেখাইতে হবে। ওই জিনিসটা দেখাইতে পারলেই তুমি এখানে 4-এর যে এই যে একটা আছে সেটা কিন্তু তুমি ডেফিনেটলি পেয়ে যাবা। কিভাবে করছি ভাইয়া দেখো, কিভাবে করছি ভাইয়া একটু দেখো, যে আমি কিন্তু লাস্টে কি বলছি দেখো, যে পরিশেষে বলা যায় যে, অতএব বলা যায় যে, সর্বশেষে এটাই দাঁড়ায় যে এইরকম দিয়ে হচ্ছে শুরু করবা, শুরু করে তুমি ফাইনাল রেজাল্টটা দিয়ে দিবা, তাহলে কিন্তু তুমি এখানে 4-এ 4 পেয়ে যাবা, ঠিক আছে। ডেফিনেটলি এখানে কোনো মিস নাই। পরিশেষে বলা যায় মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে ক্রোমোজোম সংখ্যা হ্রাস না ঘটলে প্রজাতিতে ক্রোমোজোম সংখ্যা কিন্তু অপরিবর্তিত থাকতো না। আমরা দেখছি একটু আগে যে যদি হচ্ছে হ্রাস না ঘটতো সন্তান হয়ে যেত 4n। সো আমরা বলতে পারি তাই ক্রোমোজোমের সমতা রক্ষায় উদ্দীপকের বি বা মিয়োসিসের ভূমিকাই মুখ্য। এবার বলো, তুমি যদি আজকে টিচার হইতা এবং এরকম ভাবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ মেনটেন করে কোনো একটা স্টুডেন্ট যদি তোমাকে এক্স্যাক্টলি তুমি যেটা চাইছো ওইটা যদি ডেলিভার করতো, তুমি কি ডেফিনেটলি তাকে 10-এ 10 দিতা না? ডেফিনেটলি কিন্তু অবশ্যই তাকে 10-এ কিন্তু 10ই দিতা। সো এই হচ্ছে আলটিমেট ফরম্যাট, যেই ফরম্যাটটা মেনটেন করলে তুমি 4-এ 4 পাবা, 3-এ 3 পাবা, 2-এ 2 পাবা, 1-এ 1 পাবা। অর্থাৎ সৃজনশীলের, বায়োলজি সৃজনশীল বা যে কোনো সৃজনশীলের 10-এ তুমি হচ্ছে 10 পাবা। সো এই হচ্ছে আলটিমেট ফরম্যাট, ঠিক আছে। সো ভাইয়া কিন্তু তোমাদেরকে দেখাই দিলাম। এখন তোমরা অনেকেই হচ্ছে যে জিনিস চাবা যে ভাইয়া ওভারঅল তাহলে কি দাঁড়াইলো, দেখেন ওভারঅল যে জিনিসটা দাঁড়াইলো যে এই হচ্ছে আমার আনসার। আমি একটু জুম আউট করতেছি, জুম আউট করে দেখাচ্ছি যে ফার্স্টে হচ্ছে ক লিখবো আমরা 1 লাইনে, খ লিখবো 2 প্যারাতে, প্রথম প্যারাতে জাস্ট মূল আনসারটা দিব এবং হচ্ছে পরবর্তী প্যারাতে আমরা একটু ইলংগেশন করব বা বড় করব জিনিসটা। গতে হচ্ছে 3টা প্যারা হবে। প্রথম প্যারাতে আইডেন্টিফিকেশন, প্রশ্ন যে ধরতে পারছি সেটা দেখাবো। সেকেন্ড প্যারাতে হচ্ছে আমরা এটা সংক্রান্ত কিছু ব্যাখ্যা লিখবো অথবা কোনো চিত্র থাকলে সেই চিত্রটা আমরা আঁকবো। এবং থার্ড প্যারাতে গিয়ে হচ্ছে আমরা মূল আনসারটা দিব। এটা হচ্ছে গয়ের মেইন সিক্রেট, ঠিক আছে। আর ঘতে, ঘ মানে হচ্ছে 4টা প্যারাতে আমাদের লিখতে হবে। প্রথম প্যারাতে আগের মতোই আইডেন্টিফিকেশন, প্রশ্ন যে আমরা ধরতে পারছি সেই জিনিসটা দেখাবো। সেকেন্ড প্যারাতে হচ্ছে এটার মাঝে যে কিওয়ার্ড আমরা ইন্ট্রোডিউস করছি সেটা সংজ্ঞা বা সেটার ব্যাখ্যাটা আমরা লিখবো বা সেটা সংক্রান্ত যে তথ্যগুলো আছে সেগুলো আমরা দিব। এবং থার্ড প্যারাতে গিয়ে, 4-এর থার্ড প্যারাতে গিয়ে বা ঘয়ের থার্ড প্যারাতে গিয়ে হচ্ছে আমরা মেইন আনসার দিব, মেইন ব্যাখ্যা বিশ্লেষণ করব। ব্যাখ্যা বিশ্লেষণ করে আলটিমেটলি কি দাঁড়াইলো সেই জিনিসটা হচ্ছে ঘয়ের লাস্ট প্যারাতে দিয়ে দিব। তাহলে কিন্তু আমরা 4-এ 4 কিন্তু পেয়ে যাব। সো এই হচ্ছে আলটিমেট ফরম্যাট, আলটিমেট টেমপ্লেট। যেই টেমপ্লেট অনুযায়ী আমি যখন লিখতাম আমি 10-এ 10 পাইতাম। আমার যে স্টুডেন্টরা লিখছে তারা আমার থেকেও ভালো রেজাল্ট করছে বায়োলজিতে আমি কিন্তু 91 পাইছিলাম, ঠিক আছে। আমি যখন এসএসসি দিয়েছিলাম 2015 সালে তখন আমি কিন্তু 91 পাইছিলাম। আমার যে স্টুডেন্ট আছে তারা হচ্ছে বায়োলজিতে 99 পায়, 95 পায়, কেউ 100-তে 100 পাইছে। লাস্ট বছরে এরকম হয়েছে, এসএসসি 24-এর আমি যখন যেই ব্যাচটা রান করছিলাম সেখানে কিন্তু তারা 100-তে 100 পাইছে, এরকম স্টুডেন্টও আছে, ঠিক আছে। এরকম স্টুডেন্টও আছে যারা কিন্তু বায়োলজিতে 100-তে 100 পাইছে। সো কিভাবে পাইছে তারা? নিশ্চয়ই তারা সৃজনশীল খুব সুন্দর করে লিখছে। এই হচ্ছে সেই ফরম্যাট, যেই ফরম্যাটে আমি এবং আমার স্টুডেন্টরা লিখে সবাই হচ্ছে 90+ করে নাম্বার পাইছে বায়োলজিতে। সুতরাং বায়োলজির ক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্টেন্ট হচ্ছে কনসেপ্টটা ডেভেলপ করা। আমি বুঝতে পারতেছি মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট এগুলো সম্পর্কে আমার আইডিয়াটা একদম স্পষ্ট। এই অবস্থানে যাওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর ওই কাজটাই আমি করতেছি হচ্ছে এসএসসি 25-এর বায়োলজি কোর্সে। তুমি যদি এই কোর্সে ভর্তি হও আমি তোমাকে এই নিশ্চয়তা দিতে পারি যে এই কোর্সের প্রত্যেকটা ক্লাস খুবই গোছানো,
তোমার হচ্ছে জাস্ট ক্লাসটা দেখে মেইন বইটা পড়লে সব কিছু ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। এই কোর্সে ভর্তির যাবতীয় ইনফরমেশন এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। সো ফার্স্ট কমেন্টে চেক করো এবং আজই ভর্তি হয়ে যাও আমাদের এসএসসি বায়োলজি কোর্সে। ভাইয়া চাই নেক্সট বছর তোমাকে নিয়েও যাতে ভিডিও বানাইতে পারি যে আমার কোর্সের স্টুডেন্ট আমার এই কোর্সটা করে হচ্ছে 90+ নাম্বার পেয়েছে, ঠিক আছে, বায়োলজিতে 90+ নাম্বার পেয়েছে। সো তোমাদের সবার জন্য অসংখ্য শুভকামনা, দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।